তো চলো আমরা তাহলে শুরু করি। আমরা প্যারালাল প্লেট ক্যাপাসিটর বা সমান্তরাল পাত ধারক নিয়ে পড়াশোনা করতেছিলাম, ঠিক আছে? তো আমরা হচ্ছে ধারক বা ক্যাপাসিটর দেখতেছি। ধারক বা ক্যাপাসিটর, আমরা দুই ধরনের ক্যাপাসিটর নিয়ে পড়াশোনা করছি। একটা হচ্ছে গোলাকার ধারক বা স্ফেরিক্যাল ক্যাপাসিটর, স্ফেরিক্যাল ক্যাপাসিটর বা গোলাকার ধারক। স্যার এটা লেকচার 5 হবে না আজকে? হ্যাঁ। কত নম্বর ছিল আমি তো ভুলে গেছি, এটা কোনো 5 না 6 মনে হয়। এটা এটা ছিল সি ইজ ইকুয়াল টু 4 পাই এপসাইলন নট আর। আর আমরা দেখছিলাম হচ্ছে প্যারালাল প্লেট ক্যাপাসিটর, প্যারালাল প্লেট ক্যাপাসিটর যেটা ছিল হচ্ছে সমান্তরাল পাত ধারক। এটার ফর্মুলা ছিল হচ্ছে, ধরো দুইটা প্লেট যদি এভাবে থাকে, এখানে দুইটা পাতেরই এরিয়া হচ্ছে এ, এদের মাঝখানে ডিস্টেন্স হচ্ছে ডি, ঠিক আছে? সেই ক্ষেত্রে ক্যাপাসিটেন্স ধারকত্ব হয় হচ্ছে সি ইজ ইকুয়াল টু এ কে এপসাইলন নট ডিভাইডেড বাই ডি। এখানেও তুমি আসলে এপসাইলন নটের জায়গায় এভাবে লিখতে পারো 4 পাই কে এপসাইলন নট আর। সো যদি অন্য কোনো মিডিয়াম হয়, ভ্যাকিউম বাদে অন্য কোনো মিডিয়াম হলে হচ্ছে কে ইন্টু এপসাইলন নট করতে হয়। কে হচ্ছে ওই মিডিয়ামের আমরা বলছিলাম ডাইইলেকট্রিক কনস্ট্যান্ট বা তোর পরাবৈদ্যুতিক ধ্রুবক, বাংলায় বলে পরাবৈদ্যুতিক ধ্রুবক। সো ডাই ইলেকট্রিক কনস্ট্যান্ট বা পরাবৈদ্যুতিক ধ্রুবক। আচ্ছা, আমরা কি এই ফর্মুলাটা ডেরিভেশন কি ইংলিশ ভার্সনে দেখাইছিলাম নাকি দেখাইনি এই হ্যাঁ, এই ফর্মুলাটা? ফর্মুলাটাই দেখানো হয়নি ইংলিশ ভার্সন। আচ্ছা, ওকে। সো চলো আমরা আজকে দরকার হলে এই ফর্মুলাটা দেখাই শুরু করব, সমস্যা নাই ভাই, কোনো। হ্যাঁ, তো কে হচ্ছে তড়িৎ মধ্যমাঙ্ক না? একই কথা, অনেক নামেই ডাকা হয়, তড়িৎ মাধ্যমাঙ্কও বলে, পরাবৈদ্যুতিক ধ্রুবকও বলে, দুটা নামেই ডাকা হয়। আচ্ছা, সো ওই পরের ফর্মুলা যেহেতু দেখানো হয়নি সব ব্যাচে, জাস্ট খুব দ্রুত এটা একটু দেখায় ফেলি চলো। বাট এটার মনে হয় অ্যানিমেশন তোমাদেরকে আমি দেখাইছি, তাই না? সো কিভাবে আসলে প্যারালাল প্লেট ক্যাপাসিটর কাজ করে এটা তোমাদেরকে দেখানো হয়েছে। ওকে, সো চলো একটু দেখি যে প্যারালাল প্লেট ক্যাপাসিটরের ফর্মুলাটা কিভাবে আসছে। প্যারালাল প্লেট ক্যাপাসিটর, সো যখন এরকম দুইটা প্লেট আমি যদি 2 ডাইমেনশনাল দেখাই, জিনিসটা অনেকটা এরকম হয় যে 2 ডাইমেনশনালি দুইটা প্লেট এভাবে কানেক্টেড আছে একটা ব্যাটারির সাথে। ব্যাটারির সাথে যখন কানেক্টেড থাকে তখন ব্যাটারির নেগেটিভ সাইডের জন্য এটা নেগেটিভলি চার্জ হয়, আর এটা পজিটিভ সাইডের জন্য এখানে পজিটিভলি চার্জ হয়, ঠিক আছে? কেন হচ্ছে? কারণ ওই যে আমরা বলেছিলাম যে যখন একটা নেগেটিভের সাথে কানেক্ট করি তখন এইটার পটেনশিয়াল আর এই পয়েন্টের পটেনশিয়াল সেম হইতে হবে, কারণ ওই যে খাল কাইটা যদি আমি পানি আনি, পানির হাইট তো সেম থাকবে। আমরা এরকম একটা এক্সাম্পল দিছিলাম যে এটা ধরো সমুদ্র, কাইন্ড অফ সমুদ্র থেকে তুমি খাল কাইটা পানি আনছো, তাহলে এটার হাইট সেম হবে, এটার হাইট সেম হবে, মানে এদের পটেনশিয়াল গুলো সেম হবে। সো ব্যাটারি পটেনশিয়াল ডিফারেন্স বা এটার যে তোমার বিভব পার্থক্য আর আমাদের যে দুইটা প্লেটের বিভব পার্থক্য বা পটেনশিয়াল ডিফারেন্স এরা সেম হয়, ঠিক আছে? তো এখন ধরলাম এটা যদি পটেনশিয়াল ডিফারেন্স ভি হয়, তাহলে এদেরও পটেনশিয়াল ডিফারেন্স হবে হচ্ছে দুইটার ভি। এখন আসো, এই যে প্লাস মাইনাস গুলো যে তৈরি হয়েছে, প্লাস মাইনাস তৈরি হওয়ার ফলে এইখানে কিছু ইলেকট্রিক ফিল্ড তৈরি হবে, তোমাদের মনে আছে নিশ্চয়ই। তড়িৎ বলরেখা তৈরি হবে, প্লাস থেকে বের হবে মাইনাসে ঢুকবে, প্লাস থেকে বের হবে মাইনাসে ঢুকবে, এবং এটা প্যারালাল হবে, কারণ যখন এরকম অসংখ্য পজিটিভ আর নেগেটিভ প্যারালালি থাকে তখন মাঝখানের তড়িৎ ক্ষেত্র বা ইলেকট্রিক ফিল্ডটাও প্যারালাল হয়ে যায়। শুধু দুই সাইডে একটু বেন্ড হইতে আমরা দেখি, দুই সাইডে একটা বেন্ড হয় কারণ এইদিকে তো ফার্দার আর কোনো ইলেকট্রন নাই বা চার্জ নাই, ঠিক আছে? তাহলে এখন আসো, এই যে মাঝখানে যে ইলেকট্রিক ফিল্ডটা তৈরি হয়েছে, এই ইলেকট্রিক ফিল্ডকে আমরা একটা নাম দিতে পারি, এটা আমরা সবাই জানি। এটাকে আমরা বলি সুষম তড়িৎ ক্ষেত্র বা ইউনিফর্ম ইলেকট্রিক ফিল্ড, এটাকে বলে সুষম
তড়িৎ ক্ষেত্র বা ইউনিফর্ম ইলেকট্রিক ফিল্ড। ইলেকট্রিক ফিল্ড কেন বললাম? কারণ সুষম তড়িৎ ক্ষেত্র ইউনিফর্ম ইলেকট্রিক ফিল্ডের ক্ষেত্রে ভি সমান সমান ই ইন্টু ডি লেখা যায় ইউনিফর্ম ইলেকট্রিক ফিল্ডের ক্ষেত্রে। ইউনিফর্ম ইলেকট্রিক ফিল্ড, এটাকে সংক্ষেপে ইএফ লিখলাম। ইলেকট্রিক ফিল্ড ভি ইকুয়ালস টু ইন্টু ডি লেখা যায়। কেন এটা আমাদের কাজে লাগবে? কারণ আমরা জানি ফর এনি ক্যাপাসিটর আমরা কিন্তু এই ফর্মুলাটা লিখতে পারি, সি ইজ ইকুয়াল টু কিউ বাই ভি। যারা আগের দিনের ক্লাস করেছিলা সবার এটা মনে থাকার কথা যে সি ইজ ইকুয়াল টু কিউ বাই ভি ইজ দা কি বলে কমন ফর্মুলা ফর অল কাইন্ডস অফ ক্যাপাসিটর। যে কোনো ধরনের ক্যাপাসিটর হোক, এটা গোলাকার হোক, এটা প্লেট টাইপের হোক, সবার ক্ষেত্রেই আমাদের এই ক্যাপাসিটেন্সের ফর্মুলা বা ধারকত্বের ফর্মুলা হচ্ছে সি ইজ ইকুয়াল টু কিউ বাই ভি। এখানে আমরা অ্যাডিশনাল যেটা করতে পারি, ধরো এই দুইটাতেই চার্জ আছে এবং এখানে প্লাস কিউ চার্জ, এই অংশে আছে মাইনাস কিউ চার্জ, তাহলে এখানে আমার কিউ চার্জই থাকলো, কিন্তু ভি এর জায়গায় যেটা হবে ভি সমান সমান আমরা কি লিখে দিতে পারবো? ই ইন্টু ডি লিখে দিতে পারবো। কেন ই ইন্টু ডি লিখতে পারবো? কারণ আমরা জানি এখানে সুষম তড়িৎ ক্ষেত্র বা ইউনিফর্ম ইলেকট্রিক ফিল্ড তৈরি হয়েছে। এখন আসো, এই যে ফর্মুলাটা পাইলাম, এইখানে যে ইউনিফর্ম ইলেকট্রিক ফিল্ডটা তৈরি হয়েছে, এই ইলেকট্রিক ফিল্ডের একটা ফর্মুলা লেখা যায়। এটা গাউসের সূত্র যখন আমরা শিখবো, গাউসের ল, সেই সময় দেখবো যে এটাকে লেখা হচ্ছে E is equal to Q by A epsilon naught। যখন এরকম দুইটা প্লেট থাকে, একটা পজিটিভ চার্জ একটা নেগেটিভ চার্জ, মাঝখানে যে তড়িৎ ক্ষেত্রটা বা ইলেকট্রিক ফিল্ড থাকে, এটার ফর্মুলা হচ্ছে E is equal to Q by A epsilon naught। এটা কোথা থেকে আমরা পাবো? যখন আমরা গাউসের ল শিখবো, গাউসের ল, গাউসেস ল, তখন এটা আমাদের আরো ক্লিয়ার হবে। বাট আমি যেভাবে মনে রাখতাম তোমাদের এটা মনে রাখার সিস্টেম দেখাই, বাট এটা কিন্তু অ্যাবসলিউটলি সঠিক না। তো যেমন তোমরা সবাই ই এর ফর্মুলা শিখছিলে, এটা আমি পরে মুছে দিব, 1/4πε0। তোমরা দেখছিলা কিউ বাই আর স্কোয়ার ছিল, তাই না? পয়েন্ট চার্জের জন্য তো এটা ফর্মুলা ছিল। তো আমরা জানি 4πr² কি অনেকটা এরিয়ার মতো। যদি একটা স্ফেয়ার হয়, স্ফেয়ারের এরিয়াটা হয় হচ্ছে 4πr²। সো এটা হইতেই পারে কিউ বাই এ ইন্টু এপসাইলন নট। যদিও এটা স্ফেয়ারের জন্য ট্রু, আমি জাস্ট বলতে চাচ্ছি যে স্ফেয়ারের জন্য যেরকম ফর্মুলাটা দেখতে হয়, এই প্যারালাল প্লেটের জন্য ফর্মুলাটা দেখতে অনেকটা একই রকম হয়। ঠিক আছে? সো তুমি জাস্ট মনে রাখার স্বার্থে এটা এটা যদি কখনো ভুলে যাও, 4πr² হচ্ছে স্ফেয়ারের এরিয়া বা গোলকের এরিয়া। গোলকের সারফেস এরিয়া যদি 4πr² হয়, ওটার বদলে এ বসায় দিলে দেখো কিউ বাই এ এপসাইলন নটটা হয়ে যাচ্ছে। সো বাট এটা অ্যাকচুয়াল কোথা থেকে আসবে? এটা অ্যাকচুয়ালি গাউস থেকে আসবে, যেটা আমরা পরবর্তীতে দেখবো। তাহলে দেখো, আমরা যদি এই পার্টটা এখানে বসায় দিই, উপরে তো কিউ থাকতেছে, আর নিচে ই এর বদলে যেটা লিখতে পারি, ই এর বদলে আমরা লিখবো হচ্ছে কিউ বাই এ এপসাইলন নট ইন্টু হচ্ছে ডি, আর উপরে হচ্ছে সি। ঠিক আছে, দেখো কিউ কিউ কাটাকাটি যাবে, তাহলে সি সমান সমান হচ্ছে এ এপসাইলন নট ডিভাইডেড বাই ডি। এটা হচ্ছে আমাদের ফর্মুলা। যদি এখানে কি মিডিয়াম থাকে? ভ্যাকিউম থাকে। ঠিক আছে, এটা আমরা ধরে নিছি ভ্যাকিউম আছে। সো ভ্যাকিউম যদি না থাকে, ইফ নট ভ্যাকিউম, তাহলে এটা হচ্ছে ইন ভ্যাকিউম, মিডিয়ামটা হচ্ছে ভ্যাকিউম। আর যদি অন্য কোনো মিডিয়াম থাকে, তাহলে এটার ফর্মুলা হবে এ কে এপসাইলন নট ডিভাইডেড বাই ডি। সোহাগ ভাইয়া আমাদের একটা এই ফর্মুলা মনে রাখার একটা ওয়ে শিখাইছিল, আজ থেকে 15 বছর আগে, তোমাদের সাথে শেয়ার করি। উনি মনে রাখার সিস্টেম এরকম বের করছিল, এটা মনে হবে যে বায়োলজি যেমনি কবিতা দিয়া পড়ে অনেকটা এরকম। সি ইজ ইকুয়াল টু এ এপসাইলন নট বাই ডি। এটা কবে আসবে ঈদের দিন মনে রাখতো উনি। আবার এটাকে এইভাবে মনে রাখতে পারো, কবে আসবে কুরবানি ঈদের দিন। ঠিক আছে, কবে আসবে কুরবানি ঈদের দিন। সো তোমার ইচ্ছা তুমি কিভাবে মনে রাখবে। তাহলে এটা হচ্ছে এনি আদার মিডিয়ামের জন্য, এনি আদার মিডিয়াম, অন্য কোনো মাধ্যম যদি হয়, তখন আমরা এই ফর্মুলাটা ইউজ করতে যাচ্ছি। ঠিক আছে? সো হুইচ এভার ফর্মুলা ইউ লাইক, উইল ইউজ দ্যাট বেসড অন আসলে মিডিয়ামটা কি হবে। এখন আসো যে এই ফর্মুলা অ্যাপ্লাই করব, আমরা প্রবলেম সলভ করব। কি কি ধরনের প্রবলেম আসতে পারে আমরা একটু দেখি। প্যারালাল প্লেট ক্যাপাসিটর বা সমান্তরাল পাতধারক, এখান থেকে বেশিরভাগ প্রবলেম আসে। ঠিক আছে, তো চলো আমরা একটু পরের পেজে যাই যে এখান থেকে কি ধরনের প্রবলেম আসতে পারে। তার আগে এই পর্যন্ত যা দেখাইছি, কারো কি কোনো কোয়েশ্চেন আছে? তাহকিক, বুঝতে পারছি? ইয়েস স্যার। ওকে, কেউ একজন জিজ্ঞেস করছে প্রিভিয়াস ডে এর ক্লাস যদি অ্যাটেন্ড না করে বুঝবে কিনা। বুঝবে, সমস্যা হবে না। রেকর্ডিং দিয়ে দেওয়ার চেষ্টা করব যদি আমার সাথে যোগাযোগ করো।
বাট ইন্ডিভিজুয়ালি যোগাযোগ করলে রেকর্ডিং দেওয়া খুব ডিফিকাল্ট হয়ে যায়, কারণ মিনিমাম প্রতিদিন শুক্র শনি যাওয়ার পরে 10 জন আমার নক করে, ভাইয়া আজকে আমার অমুক সমস্যা, আমার অমুক পেটের সমস্যা হয়েছিল, তমুক কি বলে গলার সমস্যা হয়েছিল, জ্বর হয়েছিল। তো এরকম এক একজনের আসলে সবারটা আলাদা আলাদা ভাবে রিকোয়েস্ট রাখা কঠিন, ঠিক আছে, এটা খেয়াল রাখবা। ওকে, এবার চলো তাহলে আমরা একটু প্রবলেম সলভ করার চেষ্টা করি প্যারালাল প্লেট ক্যাপাসিটর দিয়ে। প্রবলেমস। তো প্রথমে যেমন তোমাকে বললো যে দুইটা প্লেট আছে, এই দুইটা প্লেটের এরিয়া কত হইতে হবে যদি এটার ক্যাপাসিটেন্স হয় 60 মাইক্রোফ্যারাড। 60 মাইক্রোফ্যারাড হচ্ছে এটার ক্যাপাসিটেন্স বা ধারকত্ব হইতে হবে। এরিয়া কত তোমাকে বলছে, এদের মধ্যে যে দূরত্ব ডিস্টেন্সটা দিয়ে দিছে, এটা হচ্ছে 2 মিলিমিটার। সো প্লেট গুলা খুবই কাছাকাছি আছে, 2 মিলিমিটার আছে, ঠিক আছে, দূরে আছে। আচ্ছা, আর এর মাঝখানে কি মিডিয়াম আছে? শূন্য মাধ্যম বা ভ্যাকিউম আছে, শূন্য মাধ্যম বা ভ্যাকিউম আছে। তো চলো আমরা একটু দেখি যে এটা কিভাবে আমরা সলভ করতে পারি। আমরা জানি সি ইজ ইকুয়াল টু কি, যেহেতু শূন্য মাধ্যম এটাকে লেখা যাবে এ এপসাইলন নট ডিভাইডেড বাই হচ্ছে টি। তাহলে 60 মাইক্রোফ্যারাড, তাহলে 60 × 10⁻⁶, ঠিক আছে, 60 মাইক্রোফ্যারাড। আর এ এপসাইলন নট, সো এ এর ভ্যালুটা আমরা বের করব, এপসাইলন নট জানা আছে 8.854, 10⁻12। আর নিচে ডিস্টেন্স হিসেবে বসবে মিলিমিটার, 2 মিলিমিটার, সো 2/1000। তাহলে দেখো এখান থেকে আমাদের এরিয়াটা ক্যালকুলেট করে, কেউ একজন আমাকে একটু বলো, তাহকিক বলো তো কত আসে এটার এরিয়া? মিটার স্কোয়ারে আসবে যেহেতু সবকিছু এসআই ইউনিটে আছে। তারা আসছে? ভাইয়া 1350.32। 1350.32 মিটার স্কোয়ার আসতে পারে, আমি তো ডেটা গুলা বানায় বানায় দিছি, বাট যেটা আসছে এটাই অ্যান্সার আমাদের, এরকমই আসে মনে হয় নাকি বাকিদের? আর কেউ চেক করেনি? ওকে, এখন আসো যে এই 1355.31। হ্যাঁ ঠিক আছে, ওকে। সো এত সহজ ম্যাথ তো আসলে পরীক্ষায় আসবে না, তাই না? পরীক্ষায় কি ধরনের ম্যাথ আসবে, লেটস টক অ্যাবাউট ইট। তার আগে আমরা একটু ছোট্ট একটা জিনিস নিয়ে একটু আলোচনা করব, সেটা হচ্ছে সিরিজ প্যারালাল ক্যাপাসিটরের ক্ষেত্রে কি হয়। সিরিজ প্যারালাল ক্যাপাসিটর, আমাদের যে তুল্য ধারকত্ব বা ইকুইভ্যালেন্ট ক্যাপাসিটেন্স, এটা কি হবে আমরা দেখতে যাচ্ছি। তুল্য ধারকত্ব বা ইকুইভ্যালেন্ট, এই কারো একজনের মাইক অন করা, ইকুইভ্যালেন্ট ক্যাপাসিটেন্স আমরা দেখতে যাচ্ছি। যেমন ধরো যদি সিরিজে থাকে দুইটা ক্যাপাসিটর, সিরিজে থাকলে কি ঘটনা ঘটবে আমরা একটা একটু প্রুফ করাই দিই, ঠিক আছে, সিরিজে থাকলে কি হবে। সো আমরা তো জানি সিরিজে থাকলে নর্মালি রেজিস্ট্যান্স যখন হইতো তখন কি সেম যাইতো এদের ভিতর দিয়ে বলতো, সিরিজে কারেন্ট সেম যেত, তাই না? তখন কারেন্ট সেম যেত আর ভোল্টেজ গুলো আলাদা আলাদা হইতো, V1 V2, এটা R1 আর। So, এইখানে অনেকটা একই রকম, এখানে টোটাল ভোল্টেজ যদি V অ্যাপ্লাই করো, সিরিজে থাকলে ভোল্টেজটা ভাগ হয়ে যায়, অর্থাৎ এখানে হবে V1, এখানে হবে V2। এখানে যেমন দুইজনের ভিতর দিয়ে কারেন্ট সেম ছিল, এখানে চার্জ সেম থাকে, অর্থাৎ এখানে যতটুকু চার্জ থাকবে এখানেও ততটুকু। এটা কারণ আছে, দেখো তুমি এটা বুঝে দেখো, এদিকে যদি কিছু প্লাস চার্জ থাকে, এদিকে ওইগুলার করেসপন্ডিং কিছু মাইনাস, আর এই করেসপন্ডিং মাইনাস গুলার করেসপন্ডিং প্লাস এদিকে, আবার করেসপন্ডিং মাইনাস এদিকে। তার মানে এদিকে 5টা পজিটিভ থাকলে এদিকে 5টা নেগেটিভ, এখানে 5টা পজিটিভ থাকলে এদিকে 5টা নেগেটিভ, অথবা 6টা থাকলে 6টা, মানে এই হিসাবটা মেনটেন করতে হবে, ঠিক আছে। তো এই জন্য এখানে যতটুকু চার্জ থাকে এখানেও ততটুকুই চার্জ থাকে। এখন এইটার ইকুইভ্যালেন্ট স্যার ইয়েস স্যার। স্যার মাঝখানে দুইটা লাইনও কি প্যারালাল প্লেট হিসেবে কাজ করতে পারে? কোন দুইটা লাইন? এই যে এগুলা, হ্যাঁ আমি যে স্যার, ছ- মাঝখানে যে দুইটা আছে মানে সেকেন্ড আর থার্ডটা। এই দুইটা না, কারণ এই দুইটা তার দিয়ে কানেক্টেড। ক্যাপাসিটর হইতে গেলে শর্ত হচ্ছে
মাঝখানে কোনো কন্ডাক্টর থাকতে পারবে না, মাঝখানে কোনো পরিবাহী থাকতে পারবে না, একটা অপরিবাহী থাকবে যার হয়তো পোলারিটি থাকতে পারে। ঠিক আছে, তো এই মাঝখানের জায়গাটা আসলে কোনো ধারক না বা ক্যাপাসিটর না, কারণ এরা কানেক্টেড হলে এটা সম্ভব না। আচ্ছা, এখন আসো, বাট এখানে ইন্ডাকশন হয়েছে, আমরা যে তড়িৎ আবেশ হয়েছে, এদিকে নেগেটিভ চলে আসছে, তাহলে করেসপন্ডিং ওই সাইডে কি হয়ে গেছে বলো তো, পজিটিভ হয়ে গেছে আর কি। আচ্ছা, এখন আসো এইটার ইকুইভ্যালেন্ট বা তুল্য সার্কিটটা কেমন হবে। আমি বলতে পারি দুইটার বদলে একটা ক্যাপাসিটর থাকবে, যেটা হচ্ছে, এগুলো তো ধরো C1 C2 হচ্ছে তার ইন্ডিভিজুয়াল ক্যাপাসিটেন্স বা ধারকত্ব, এইটার ক্যাপাসিটেন্স হচ্ছে CS। এইখানে ও একাই পুরো চার্জটা ধরে রাখবে, তাহলে ওর জন্য ফর্মুলা কি হবে, CS সমান সমান হচ্ছে, আমরা জানি যে একটা সিঙ্গেল ক্যাপাসিটরের ক্ষেত্রে আমরা Q/V ফর্মুলাটা লিখতে পারি, তাহলে CS ইকুয়াল টু Q/V, অথবা Q সমান সমান আমরা লিখতে পারি, Q সমান সমান আচ্ছা, আমরা এভাবে লিখি যে 1/CS সমান সমান লিখতে পারি V/Q, জাস্ট উল্টায় লিখলাম, কেন লিখলাম একটু পরে আমরা বুঝবো। এবার আসো এইখানে কি আমরা লিখতে পারি যে Q তো সেম রয়েছে, শুধু ভাগ হয়েছে কি বলতো, V সমান সমান V1 প্লাস V2 তে ভাগ হয়েছে। আমরা দেখতেই পাচ্ছি এখানে টোটাল ভোল্টেজটা দুই ভাগে ভাগ হয়ে গেছে, তাহলে ওইটাই লিখছি। এবার বলতো ভোল্টেজের ফর্মুলাটা কি হওয়া উচিত, ভোল্টেজের ফর্মুলা হওয়া উচিত হচ্ছে Q/C, ভোল্টেজের ফর্মুলা হওয়া উচিত হচ্ছে Q/C, বা এভাবে লিখি আমরা, V সমান সমান Q1/C1, আর এদিকে লেখা যায় হচ্ছে Q2/C2। এখানে V1 সমান সমান কি হওয়া উচিত, দেখো আমরা তো জানি যে C ইজ ইকুয়াল টু যদি Q/V হয়, তাহলে V ইজ ইকুয়াল টু কি বলতো, Q/C। তাহলে এখান থেকে দেখা যাচ্ছে V1 সমান সমান লেখা লাগবে Q/C1, আর এখানে লিখতে হবে V2 সমান সমান Q/C2, তাই কিন্তু লিখছি আমরা। আর লেফট সাইডের যে টোটাল ভোল্টেজটা আছে, সেই টোটাল ভোল্টেজটা ইকুইভ্যালেন্ট সার্কিটের জন্য কি হইতো, এটা আমরা আসলে একটু মুছে ফেলি, আমরা এখান থেকে দেখি তাহলে সুবিধা হবে। দেখো এখানে আমরা V সমান সমান কি লিখতে পারি, Q/CS লিখতে পারি, কিন্তু দেখো তাহলে দুইটা ডেটা লিখলাম হচ্ছে V1 V2 ডেটা বসাইলাম হচ্ছে আমরা এই মেইন সার্কিট থেকে, কিন্তু টোটাল V এর ডেটাটা আমরা ইকুইভ্যালেন্ট সার্কিট থেকে বসাচ্ছি। কারণ আমরা কি করছি, ইকুইভ্যালেন্ট সার্কিটে কি করছি, এই দুইটা ক্যাপাসিটরের বদলে একটা বসাইছি, এরা দুইজন মিলে যা কাজ করতেছে ওতে একই কাজ করবে। এরা দুইজন মিলে টোটাল V কে ভাগ করে V1 V2 তে খাইছিল, ও একাই V খাবে, তাই না, তাহলে ও একাই তো টোটাল ভোল্টেজ V পাইতেছে, তাহলে CS V আর Q এর মধ্যে রিলেশন ছিল C ইজ ইকুয়াল টু Q/V এর ফর্মুলা, তাহলে V ইকুয়াল টু Q/CS। এই ফর্মুলাটা যদি আমি এখানে বসাই দিই Q/CS, তাহলে এটা কত আসবে, 1/C1 প্লাস 1/C2, তাহলে সরি, Q/C1 ডিভাইডেড বাই Q/C2। তাহলে এইখান থেকে আমরা কি বলতে পারি, উপর থেকে কিউ গুলা কাটাকাটি করলে 1/CS ইকুয়াল টু 1/C1 প্লাস 1/C2। এই ফর্মুলা দেখে আমরা কি বুঝতে পারতেছি যে ক্যাপাসিটেন্সের তুল্য ধারকত্ব, অর্থাৎ ক্যাপাসিটরের ইকুইভ্যালেন্ট ক্যাপাসিটেন্স যেটা হয়, রোধের উল্টাটা হয়, রেজিস্ট্যান্সের উল্টাটা হয়। দেখো রেজিস্ট্যান্সে RS সমান সমান ছিল না R1 প্লাস R2, আর RP ছিল 1/RP ছিল 1/R1 প্লাস 1/R2। সো প্যারালালটা এখানে হচ্ছে কাইন্ড অফ সিরিজে চলে আসছে। সো অপোজিট টু বলতে পারো হচ্ছে রেজিস্টর, অপোজিট টু রেজিস্টর বা রোধের উল্টা, এটা লিখে রাখো, রোধের উল্টো। বাকি ফর্মুলাটা আমি আর ডেরাইভ করে দেখাচ্ছি না, তোমরা বুঝতেই পারতেছো। আরেকটা যে ফর্মুলা হওয়া সম্ভব সেটা হচ্ছে সিপি, সেটা হচ্ছে C1 প্লাস C2, অর্থাৎ সিরিজে যে ফর্মুলা ছিল রোধে, এটা এসে গেছে প্যারালালে। দেখো সিরিজে ছিল না RS সমান সমান R1 প্লাস R2, সেটা হয়ে গেছে প্যারালালে। এবং এটা আমরা একটু মনে রাখবো যে এটা যেমন রোধের উল্টা কথাটা বলছি, এটা হচ্ছে স্প্রিং এর মতো। আমরা কি লিখতে পারি, স্প্রিং এর মতো। কারণ কি, স্প্রিং এ কিন্তু তোমাদের স্প্রিং কনস্ট্যান্ট, যেটা তুল্য স্প্রিং কনস্ট্যান্ট, ইকুইভ্যালেন্ট স্প্রিং কনস্ট্যান্ট ছিল, ওগুলা কিন্তু আমরা এইভাবে যোগ করতাম। সো প্যারালালে থাকলে যোগ করতাম, তো এখানে আমরা দেখতেছি প্যারালালে থাকলে যোগ হচ্ছে। তাহলে আমরা কি বলতে পারি যে ক্যাপাসিটর এন্ড স্প্রিং, স্প্রিং এদের ফর্মুলা গুলা কিন্তু দেখতে অনেকটা একই রকম। ক্যাপাসিটরের ফর্মুলা আর স্প্রিং এর ফর্মুলা দেখতে একই রকম। কথা কি বোঝা গেছে?
ইয়েস স্যার। উর্বি উর্বি অহনা, আলবি রহমান জিম, বুঝতে পারতেছি? জি ভাইয়া বোঝা যাচ্ছে। গুড। এই তাহকিক, আমাদের এখানে লাইটিং কি মোটামুটি বেশ ভালো না? মানে আমি অন্যান্য অনলাইন ক্লাসের থেকে তো স্পষ্ট বোঝা যায় নাকি? আর উই গুড? স্যার পারফেক্ট স্যার। গ্রেট। সো চলো আমরা সামনের দিকে মুভ করি। আমাদের লাইফে খালি কয়েকটা অঘটন ঘটতেছে, এগুলো না ঘটলে আমরা আরো সুন্দর মতো সবকিছু রান করতে পারতাম। বাট দিস টু শ্যাল পাস, তাই না? আমরা শারীরিকভাবে একটু অসুস্থ ছিলাম, আবার আমাদের টাইলস ব্রেক হইলো, ওগুলা নিয়ে কাজ চলতেছে। তো সবকিছু মিলে আবার তোমাদেরও পরীক্ষা, সবাই আর কি প্যারার উপরে আছে। বাট ইনশাল্লাহ ভালো দিন দেখতে যাচ্ছি আমরা সামনে। ওকে। আর আরেকটা কথা, যারা বাংলা ভার্সনে আসো, তো তোমরা জানো যে আগামী কালকের ক্লাসের জন্য আমাদের রুমটা প্রিপেয়ার্ড না। ইভেন ইংলিশ ভার্সনের যারা আছো সবাইকে বলতেছি, আমাদের রুমটা প্রিপেয়ার্ড না। সো আমরা আগামীকাল বেশিরভাগ ক্লাস অনলাইনে নিচ্ছি, রাতের বেলা হচ্ছে। সেকেন্ড ইয়ারদের ক্লাসটা হবে রাত 8টার সময়। আমি জানি একটু অড টাইম, অনেকেরই বাসায় টিচার আসে, বাট আই থিঙ্ক বাসার টিচার ইজ ম্যানেজেবল, তারা একটু আগে পরে আসতে বলতে পারা যায়, ঠিক আছে? স্যার রাত 8টার সময় তো স্যার কোচিং স্যার শেষ হয়। কোচিং শেষ হয় কয়টার দিকে? স্যার 8টা 10-এর পরে স্যার। ওই মিয়া, একটু চেষ্টা করো কালকে, ঠিক আছে? একটু চেষ্টা করো। আমি বলতেছি যারা বাংলা ভার্সনে আছো তাদের আরেকটা অপশন আছে। তোমরা চাইলে হচ্ছে কালকে যে তোমাদের রেগুলার ব্যাচ টাইম 9:15টার সময়, আমরা সুব্রত রুমটা হচ্ছে কালকে ক্লাস দিতে পারবো। দুইটা ব্যাচ আমরা ওখানে পড়াইতে পারবো, সকাল 8টার ব্যাচ পড়াইতে পারবো আর 9:15টার ব্যাচ। তো 9:15টায় যেহেতু বাংলা ভার্সনের ব্যাচ, তোমরা আইসা আমার বিল্ডিং যেটা, তার আগে যে বিল্ডিংটা আছে, ওই যে বিউটি পার্লারের বিল্ডিং যেটা বলে, ওই বিউটি পার্লার বা বাবু স্যারের বিল্ডিং, ওই সুব্রতর রুমে আমরা কালকে ক্লাস নিব বাংলা ভার্সনে। সেটা 3 তলায়, কিন্তু সুব্রতর আবার ক্লাস পরবর্তীতে থাকবে দেখা 2টার বেশি ক্লাস নেওয়া যাচ্ছে না। তো ইংলিশ ভার্সনের যারা আছো তাদের জন্য আমাদের রাতের 8টার সময়, বা তোমরা যখন আর কি রেডি হয়ে আসতে পারবে, 8টা 10-এ আসো, কোনো সমস্যা নাই, ঠিক আছে? আমরা 8টা থেকে 9:30টার মধ্যে আমরা শেষ করার চেষ্টা করব, ঠিক আছে? আমি জানি একটু অড টাইম হচ্ছে, বাট কিছু করার নাই। কালকে একটু সবাই স্যাক্রিফাইস করে, আর রেকর্ডিং তো সবাইকে দিয়ে দেওয়া হবে। সো আই ডোন্ট থিঙ্ক ইট উইল বি এ বিগ প্রবলেম, ঠিক আছে? স্যার 8:30 থেকে 10টা পর্যন্ত করেন। ভাইয়া, ওই যে আমার আবার ফার্স্ট ইয়ারদের আরেকটা ক্লাস আছে, সো আমাকে দুইটা অ্যাকোমোডেট করাতে হচ্ছে। দেখো, আজকে তোমরা তোমরা 9টার টাইম পাইছো, তোমরা প্রাইম টাইম পাইছো। কালকে ওরা প্রাইম টাইম পাচ্ছে, আমাকে তো একটু ট্রেড অফ করতে হচ্ছে, ঠিক আছে? ওকে। সো চলো আমরা একটু দেখি, সামনের দিকে যাই। আর তোমরা যদি, যাদের ক্লাস শেষ হবে, মোবাইল দিয়ে অনলাইনে জয়েন করে চলে আসবে। আর খুব যদি সমস্যা হয়, তোমার যদি আশেপাশে মানে থাকো, তুমি এসে আমার ক্লাসরুমে বসতে পারো। এখানে ক্লাসরুমে বসলে হয়তো আমি 3-4 জনরে দেখাইতে পারবো, বাট খুব বেশি লোক এখানে ক্লাসরুমে বসে ক্লাস করতে পারবে না, ঠিক আছে? ওকে। সো চলো আমরা তাহলে সামনের দিকে যাই। আমরা ক্যাপাসিটরের তো দুইটা ফর্মুলা দেখলাম। এখন আসো, এই সিরিজ প্যারালালটা কেন ইম্পর্টেন্ট? কারণ আমাদের তুল্য ধারকত্ব দিয়ে ম্যাথ করা লাগবে, ঠিক আছে? ইকুইভ্যালেন্ট ক্যাপাসিট্যান্স দিয়ে ম্যাথ করতে হবে। সো চলো প্রথমে আমরা একটু দেখি। ধরো তোমাকে যদি বলে এইখানে একটা 10 ভোল্টের ব্যাটারি দিলাম, এইখানে C1 আর C2 দুইটা ক্যাপাসিটর আছে, সিরিজে আছে। C1 হচ্ছে 10 মাইক্রোফ্যারাড, আর C2 হচ্ছে আমাদের 5 মাইক্রোফ্যারাড, ঠিক আছে? এখন তোমাকে বলছে যে এটাতে কি পরিমাণ চার্জ থাকবে। তোমাকে বলছে যে এখানে যে চার্জ থাকবে কিউ, এই কিউ এর ভ্যালু গুলা কত হবে। আমরা জানি সিরিজে তো কিউ সেম থাকে, কিউ এর ভ্যালু গুলা কত হবে, এটা আরেকটা প্রবলেম আমরা দেখতেছি, ঠিক আছে? সো এই ধরনের ম্যাথ আসলে, যেহেতু তোমরা কারেন্ট বা চলতরিৎ পড়ে ফেলছো, কারেন্ট ইলেকট্রিসিটি, সো এগুলো আসলে কোনো ব্যাপারই হওয়ার কথা না। রেজিস্টারের যে ফর্মুলা গুলো ইউজ করছো রেজিস্ট্যান্সের ক্ষেত্রে, ওই রকম ফর্মুলাই, জাস্ট উল্টা উল্টা ফর্মুলা গুলো হবে আর কি, ঠিক আছে? বাট কনসেপ্ট ওয়াইজ সেম। আমরা কি বলতে পারি, দুইটা সিরিজে থাকলে এই দুইটাকে যদি আমি একটা সিঙ্গেল ক্যাপাসিটর হিসেবে চিন্তা করি, যেটা হবে সিএস। এইটা তো আমরা জানি এই দুইজন মিলে কিউ কিউ করে চার্জ রাখছে, তাহলে ও একাই রাখবে কিউ চার্জ। কারণ সিরিজে থাকলে সবার ভিতর দিয়ে কারেন্ট সেম যেত, ইকুইভ্যালেন্ট বা তুল্য রোধের ভিতর দিয়েও তো কারেন্ট সেম যেত, তাই না? সো এখানে আমরা বলতে পারি যে ইকুইভ্যালেন্টার ভিতরেও চার্জ কি থাকবে, সেম থাকবে। আর টোটাল ভোল্টেজ হচ্ছে আমাদের 10 ভোল্ট, ঠিক আছে? এখন সিএস এর ভ্যালু কত হবে? সিএস এর ভ্যালু আমরা কি বের করতে পারি? 1/CS = 1/C1,
প্লাস 1/C2, তাহলে সিএস ইকুয়াল টু দেখো একবারে করি আমরা 10 ইনভার্স প্লাস 5 ইনভার্স এর হোল ইনভার্স মাইক্রোফ্যারাড আসবে। দেখো তো এটা কত আসে? একটু বের করে বলো কত আসে। ভাই 3.33। 3.33। 3.33. ভেরি গুড, আমিও ক্যালকুলেটর রাখি সাথে। 3.33 মাইক্রোফ্যারাড। তাহলে যেহেতু সিএস বেড়ে গেছে, তাহলে এখান থেকে আমরা এখন কিউ বের করবো কোন ফর্মুলা দিয়ে? ওই যে তোমরা যেমন ওহমস ল ইউজ করতে ভি ইকুয়াল টু আইআর, এখানে ইউজ করবো হচ্ছে সি ইজ ইকুয়াল টু কিউ বাই ভি। যেখানে যেখানে ওহমস ল ভি ইকুয়াল টু আইআর ইউজ করছে, এখানে সব জায়গায় সি ইজ ইকুয়াল টু কিউ বাই ভি ইউজ করতে হবে। তাহলে দেখো এটা সিএস লিখতে পারি, এটা হবে 3.33 10⁻⁻6, আর এখানে কিউ বাই ভি হচ্ছে 10 ভোল্ট। তাহলে দেখো এখান থেকে আমরা কিউ এর ভ্যালুটা বের করে ফেলতে পারবো। তাহলে 3.33 ইন্টু 10, তাহলে 3.33 উদয় ক্যালকুলেটর ইউজ করলাম ইন্টু 10⁻⁻5 কুলম চার্জ। তাহলে এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। ঠিক আছে, তো এখন নর্ডামের যারা আছো তোমরা দেখবা এই চ্যাপ্টারে একটা অ্যাডেড সুবিধা পাইতেছো। যেহেতু আমরা চলতরিৎ কারেন্ট ইলেকট্রিসিটি চ্যাপ্টারটা পড়ে ফেলাইছি, দেখবা কারেন্ট ইলেকট্রিসিটির মতো অনেক কিছু আসলে এই চ্যাপ্টারে ইউজ করা লাগে। সো তোমরা একটা এডিশনাল, যেহেতু ওইগুলা ম্যাথ তোমরা প্র্যাকটিস করছো, দেখবা যে এটা তোমাদের জন্য ইজি হয়ে যাচ্ছে। ঠিক আছে, ওকে। সো চলো আমরা তারপরে আরেকটা প্রবলেম দেখি। এবার একটা একটু ডিফারেন্ট। সো এগুলা তো আমরা পারবোই, সিরিজ প্যারালাল থাকলে কি হবে। ইনফ্যাক্ট ধরো এখানে তো দুইটা সিরিজে আছে, তোমাকে এরকম দিতে পারতো না যে একটার সাথে বাকি দুইটা হচ্ছে প্যারালালি আছে। তোমাকে যদি বলতো যে এখানে ভি, এটা হচ্ছে C1, এটা C2, এটা হচ্ছে C3, তোমাকে কিন্তু জিজ্ঞেস করতে পারে যে এখানে Q1 চার্জ কত হবে, এটা Q2 চার্জ, আর Q3 চার্জ কত হবে। সো তখন আমরা কিভাবে করব? ওই একই নিয়ম, সবগুলাকে ইকুইভ্যালেন্ট বের করব আগে, সবগুলা জন্য ইকুইভ্যালেন্ট বা তুল্য ধারকত্ব বের করব। সেইটার যে কিউ হবে সেই কিউটাই কিন্তু টোটাল কিউ, এখানে Q1টা হবে আর কি। ঠিক আছে, তারপরে আবার চার্জটা তো দুই ভাগে ভাগ হয়ে গেছে। তো আমাদের দেখবা এই চ্যাপ্টারে আমরা একটা ফর্মুলা ইউজ করবো, চার্জ ডিভাইডার রুল। ওই চার্জ ডিভাইডার রুল ইউজ করে আমরা Q1 Q2 চাইলে আসলে বের করে ফেলতে পারবো। আমরা কি বলতে পারি যে এইখানে ধরো টোটাল চার্জ আছে হচ্ছে কিউ, এখানে টোটাল চার্জ কিউ, কারণ এই দুইটা মিলে যে চার্জ থাকবে এটার ভিতরে কিন্তু একই চার্জ থাকবে, কারণ ওরা দুইজন মিলে কিন্তু এটার সাথে সিরিজ, আর আমরা জানি সিরিজে চার্জ সেম হয়। সো ওরা দুইজন মিলায় Q2 আর Q3 মিলায় কিন্তু কিউ পরিমাণ চার্জ থাকা লাগবে। ঠিক আছে, সো তাহলে আমরা বলতে পারি সবগুলা মিলায় ইকুইভ্যালেন্ট যে ধারকত্বটা হবে, যে ক্যাপাসিটেন্সটা হবে, সেটার কিউ আর এটার কিউ সেম, কারণ সিরিজে থাকলে কি হয় বলতো, সবার ভিতরে সেম হয় চার্জ। সো সেই কিউটা আবার তুমি চার্জ ডিভাইডার রুল দিয়ে ভাগ করে ফেলতে পারবা। সো আমরা দেখবো এই ধরনের ম্যাথ, চলো কিভাবে করতে হয় এটা দেখে ফেলি। ইনফ্যাক্ট পরের পেজে আমরা এই ম্যাথটাই সলভ করি, এটা বেস্ট হয়। তো আমরা জন্য এটা মুছে দিই। থাকলে হচ্ছে চার্জ সেম হয়, প্যারালাল থাকলে সেম হয় না কেন? প্যারালালে থাকলে চার্জ কেন সেম হয় না? জি ভাইয়া। ওই যে আমরা দেখাইছিলাম না, গতদিনও তোমাদের একটা এক্সাম্পল দিছিলাম, যে ধরো তুমি দুইটা পাত্রে পানি ঢালতেছো, প্যারালালি আছে তারা, পাশাপাশি আছে। এখন তুমি যদি পাত্রে এদিক দিয়ে পানি ঢালতে থাকো, তাহলে দুইটারই হাইট কি থাকতে হবে? সেম। এখন দুইটারই যখন হাইট সেম থাকতে হবে, ধরো এটা একটু ধারকত্ব বেশি, ধারণ ক্ষমতা বেশি, তাহলে দেখো এইটাতেও পানি গেছে, এটাতেও পানি গেছে। সো সেম হাইট যাওয়ার জন্য আমার ভর তো সেম যায় নাই, এটা M1 আর এটা M2, ভর আলাদা আলাদা গেছে, তাহলে চার্জও আলাদা আলাদা হইতে হবে ভিটা সেম রাখার জন্য। সো এই জন্যই প্যারালালে থাকলে হচ্ছে ভি সেম রাখার জন্য চার্জটা আলাদা আলাদা হয়। আচ্ছা, এখানে আমরা সবাই একটু ডেটা গুলা দিয়ে দিই, তারপরে প্রবলেমটা সলভ করি। ধরো তোমাকে বলছে ভি হচ্ছে ওই আগের মতোই 10 ভোল্ট, C1 হচ্ছে আমাদের 10 মাইক্রোফ্যারাড, আর C2 C3 সবই ধরো 10 করে, না একটু কমায় বাড়ায় দেই, 6 মাইক্রোফ্যারাড, C3 হচ্ছে 8 মাইক্রোফ্যারাড। এখন তোমাকে বলছে এই চার্জ গুলার পরিমাণ বের করতে। আমরা একটু আমাদের সুবিধার জন্য এটাকে Q1 ধরি, আর C2 যেখানে আছে, সরি C3 যেখানে আছে, এইখানের চার্জটাকে আমরা Q2 ধরি, তাহলে বেস্ট হবে। ঠিক আছে, তাহলে চলো দেখি এটা আমরা কিভাবে করব। যে তোমাকে কি বের করতে বলছে, Q1 কত, Q2 কত, আর টোটাল চার্জ কত, এই তিনটা জিনিসই বের করতে বলছে। ঠিক আছে, এখন কিভাবে আমরা করতে পারি? সো প্রথম কথা হচ্ছে ওইটার জন্য আমাদের একটা ইকুইভ্যালেন্ট
সার্কিট আঁকতে হবে তুল্য ধারক দিয়ে। তাহলে তুল্য ধারক বা ইকুইভ্যালেন্ট ক্যাপাসিট্যান্স, এটার ভ্যালুটা কত হবে? সি ইকুইভ্যালেন্ট যদি আমরা ধরি, আর এটা হচ্ছে 10 ভোল্ট। তো আমরা দেখতেছি এখানে এটার সাথে এই দুইটা সিরিজ প্যারালাল, মানে এই দুইটা প্যারালালে আছে বাট C1 এর সাথে সিরিজে আছে। তাহলে C2 এন্ড C3 মিলে হবে হচ্ছে C2 প্লাস C3, ঠিক আছে? আর C1 এর সাথে C1 এন্ড C2 প্লাস C3 এরা আবার হবে হচ্ছে ইন সিরিজ, তাই না? দেখো এই দুইটা তো প্যারালাল, তাহলে প্যারালাল থাকলে আমরা জানি যে ক্যাপাসিট্যান্সের ক্ষেত্রে যোগ হয়ে যায়। তাহলে আমরা যোগ করব, আর C1 এর সাথে ওটা সিরিজে থাকবে। তাহলে 1/CS ইকুয়াল টু আমরা এভাবে লিখতে পারি 1/C1 প্লাস 1/C2 প্লাস C3, তাই না? আমরা জানি যে 1/C1 প্লাস 1/C2 ছিল, এখন এই টুর জায়গায় দুইটা আছে, দুইটা প্যারালালে আছে দেখে এখানে দুইটা যোগ। তাহলে দেখো এখানে আমরা এখান থেকে বের করে ফেলতে পারি কি আসে, আমরা একটু দেখি। 1/CS সমান সমান 1/10 প্লাস হচ্ছে 1/6 প্লাস 8, এগুলো সবকিছুই আসবে মাইক্রো ফ্যারাডেতে। তাহলে এখান থেকে সিএস এর ভ্যালুটা চলো একটু দেখি কত আসে। আমরা লিখতে পারি হচ্ছে 10 ইনভার্স প্লাস হচ্ছে 14 ইনভার্স এর হোল ইনভার্স, কত আসে? 35/6, রাইট? জি ভাইয়া। 35/6 মাইক্রোফ্যারাড আসছে, ঠিক আছে? তাহলে মাইক্রোফ্যারাড। এখন আসো এই সিএস বের করে কি সুবিধা হলো, এটাই তো আমাদের ইকুইভ্যালেন্টটা, কত আসছে? 35/6 মাইক্রোফ্যারাড। এটা বাইর করে যেটা সুবিধা হলো, টোটাল ভি জানো, সি ইকুইভ্যালেন্ট জানো, তাহলে এখানে কতটুকু চার্জ হবে এটা বের করে ফেলতে পারবো। কিভাবে বের করব? আমরা লিখতে পারি সি ইকুইভ্যালেন্ট ইকুয়াল টু কিউ বাই ভি। তাহলে এখানে আমরা কিউ সমান সমান লিখতে পারি সি ইকুইভ্যালেন্ট ইনটু ভি। সি ইকুইভ্যালেন্ট হচ্ছে 35/6 ইনটু 10⁻⁻6, এখানে মাইক্রোফ্যারাড কিন্তু খেয়াল রাখো, আর ভোল্টেজ আছে হচ্ছে 10, সো এটার ভ্যালু আসবে হচ্ছে আমাদের দেখো তো কত আসে, 35/6 ইন্টু 10⁻⁻5 এত কুলম, ঠিক আছে? সো কিউ এর ভ্যালুটা আমরা বের করে ফেলছি। এটা চাইলে তুমি হচ্ছে 5.83 বোধহয় আসে নাকি, 35/6, 5.83 10⁻⁻5 কুলম, ঠিক আছে? সো এটা আমাদের একটা অ্যান্সার, সেটা হচ্ছে কিউটা কত। এবার আসো চার্জ ডিভাইডার রুল আমরা খাটাবো। চার্জ ডিভাইডার রুল হচ্ছে অনেকটা রেজিস্ট্যান্সের ভোল্টেজ ডিভাইডার রুলের মতো, তোমাদেরকে আমি লাস্ট ক্লাস দেখাইছিলাম, তাই না? চার্জ ডিভাইডার রুল এটা সিমিলার টু ভোল্টেজ ডিভাইডার রুল, ভিডিআর, ঠিক আছে? কারণ আমরা বলছিলাম যে রোধ আর ক্যাপাসিটরের ক্ষেত্রে সব ফর্মুলাগুলো উল্টায় যায়। এখানে দেখবার ক্যাপাসিটরে ভোল্টেজ ডিভাইডার রুল হবে ওখানে কারেন্ট ডিভাইডার রুলের মতো, আর এখানে চার্জ ডিভাইডার রুল হবে ওখানে ভোল্টেজ ডিভাইডার রুলের মতো। তো তোমাদের নিশ্চয়ই তাহলে এটা আমরা লিখতেই পারি Q1 হবে হচ্ছে C1/C1 প্লাস C2 ইনটু টোটাল চার্জ। তাহলে দেখো এখান থেকে যদি আমরা ভ্যালুগুলো বের করে ফেলি, Q1 এর ভ্যালু হবে হচ্ছে C1, এখানে একটু খেয়াল রাখতে হবে, C1 না, আমাদের হচ্ছে এখানে C2 বলতে পারে আসলে, অ্যাকর্ডিং টু এখানে আমরা দেখো Q1 চার্জ হচ্ছে C2 দ্বারা আছে, ঠিক আছে? সো আমরা C2 C3 যেহেতু লিখছি, সো আমাদের ওই নোমেনক্লেচারটা ঠিক রাখতে হবে, C2/C2 প্লাস C3 ইনটু Q। তাহলে দেখো এখান থেকে আমরা ভ্যালুগুলো বসাই, ওইখানে Q1 যেহেতু C2 এর মধ্যে আছে এই জন্য C2টা উপরে বসে, C2 এর ভ্যালুটা বসাই, উপরে আসবে 6, নিচে আসবে 6 প্লাস হচ্ছে 8 ইনটু টোটাল চার্জ আমরা কেবল বের করছি 5.83 10⁻⁻5। তাহলে দেখো এখান থেকে কত আসে ইনটু এটাকে আমরা লিখতে পারি হচ্ছে 6/14, এটা আসে 5/2 ইন্টু 10⁻⁻5 বা 2.5 ইন্টু 10⁻⁻5 কুলম। ঠিক একইভাবে Q2 এর ভ্যালু কি করব? Q2 তুমি চাইলে চার্জ ডিভাইডার রুল দিয়েও বের করতে পারো অথবা বিয়োগ করে দিতে পারো, সাবট্রাক্ট করে দিতে পারো। তাহলে আমরা যদি ওটা দিয়ে করি চার্জ ডিভাইডার রুল দিয়ে, C3/C2 প্লাস C3 ইন্টু Q, সো এখানে ভ্যালুগুলো বসিয়ে দাও। C3 আমাদের কত আছে? 8/6 প্লাস 8 ইন্টু 5.83 10⁻⁻5। দেখো তো এখান থেকে রেজাল্টটা কত আসে,
3.33 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 5, দেখো এরকম বোধহয় আসে, 10 টু দি পাওয়ার মাইনাস 5 কুলম্ব আসছে না এরকম? আদনান, জি স্যার। গ্রেট। জি ভাই। আফিয়া নাকি? আফিয়া ক্লাস করতেছো? গুড। আচ্ছা, তাইলে আমরা মোটামুটি দেখলাম যে আমাদের যদি আসলে এই রেজিস্ট্যান্সের যে ম্যাথ গুলো আমরা যেভাবে করেছিলাম ও অনেকটাই একই রকম ভাবে আমাদের এই প্রবলেম গুলা সলভ করতে হচ্ছে, ঠিক আছে? তো চলো আমরা তাহলে পরের পেজে যাই। আচ্ছা, পরের পেজে যাওয়া ম্যাথের মধ্যে আমরা একটু একটা ছোট্ট জিনিস একটু দেখাইতে চাই। এই ম্যাথটা আমাকে অনন্য দিছিল, অনন্য দাস, আমাদের 10:45 ব্যাচের। এটা আসলে থার্মোডাইনামিক্স এর একটা প্রবলেম, ঠিক আছে, তাপগতিবিদ্যার সম্ভবত আইআইটি তে আসা একটা প্রবলেম, বাট প্রবলেমটা সুন্দর ছিল। তো চলো আমরা একটু দেখি প্রবলেমটা কি দিছিল। দেখো কত সিম্পল টাইপের প্রবলেম, আসলে তুমি যদি কনসেপ্ট ক্লিয়ার থাকে কত ইজিলি পেরে যেতে পারো। স্যার আগের পেজটা একটু আরেকবার দেখানো যাবে? হ্যাঁ হ্যাঁ, দেখানো যাবে একটু। আহ এটা আমরা একটু, আচ্ছা ওকে একটু দেখাই, সমস্যা নেই, তুলতে পারো। আর এগুলো তো আমরা লেকচার নোট দিয়েই দিব, সো সমস্যা হবে না। ইয়েস স্যার, হয়েছে, থ্যাংক ইউ। ওকে, আচ্ছা। সো কোয়েশ্চেনটা এরকম ছিল যে এ থেকে বি তে কোন একটা প্রসেস গেছে, উপর দিয়েও যেতে পারে। এটা ধরো আমরা নাম দিলাম হচ্ছে 1 নাম্বার পথ, আর এটা 2 নাম্বার পথ। এখন 1 নাম্বার পথে এ থেকে বি তে গেছে, 2 নাম্বার পথেও ধরো এ থেকে বি তে গেছে। কোন ক্ষেত্রে ওয়ার্ক ডান উইল বি হায়ার? ওয়ার্ক ডান ইন 1 উইল বি ইকুয়াল টু ওয়ার্ক ডান ইন 2, ওয়ার্ক ডান 1 গ্রেটার দেন ওয়ার্ক ডান 2, সরি ওয়ার্ক ডান বলতেছি, হিট। কোন ক্ষেত্রে হিটের ভ্যালু বেশি হবে? dq1 গ্রেটার দেন dq2, নাকি dq1 আর dq2 সমান, নাকি dq1 এর থেকে dq2 টা বড় হবে? সো আমি একটু একজন একজন করে জিজ্ঞেস করতে চাই। তো আমাকে একটু প্রথমে বলার চেষ্টা করো তো। আফিয়া ইবনাত, তুমি একটু ট্রাই করো। আফিয়া ইবনাত এনা বোধ হয় নাকি? কোনটা অ্যান্সার হওয়া উচিত 1, 2 আর 3 এর মধ্যে? স্যার 1। স্যার 1, ওকে। সো ও বলছে হচ্ছে 1, এনা বলছে এটা। মাইসুন, তুমি কি ডিফারেন্ট কিছু বলতে চাও? আচ্ছা, কিছু বলতে চাচ্ছে না। অনন্য দাস, এনা কি ঠিক বলছে না ভুল বলছে? আচ্ছা, ও বলতেছে না। আহ আমরা একটু দেখি বাংলা ভার্সনের যারা আছো। রিজওয়ান কি আছো? জি ভাইয়া, I রিজওয়ান think 2 হবে। অথবা স্বর্ণিল, রিজওয়ান অথবা স্বর্ণিল, এটা কি ঠিক আছে? ভাইয়া, I think 2 হবে। 1 নাম্বারটাই হবে, বলো তো কেন? আমি 2 বলছি। মানে বুঝাইতে পারবা কেন 1 নাম্বারটা হবে? কারণ আমাদের ফর্মুলা কি ছিল? আমাদের ফর্মুলা ছিল dq ইকুয়াল টু du প্লাস dw। তো একটা জিনিস কি বুঝো, এ থেকে বি তে 1 নাম্বার পথেই যাও আর 2 নাম্বার পথেই যাও, ইন্টারনাল এনার্জির চেঞ্জ বা অন্তস্থ শক্তির পরিবর্তন সেম হইতে হবে। কারণ তুমি এ থেকে বি যখন ইনিশিয়াল আর ফাইনাল পয়েন্ট সেম হবে, তুমি যে পথেই যাও অন্তস্থ শক্তি বা ইন্টারনাল এনার্জি কিন্তু আলাদা আলাদা চেঞ্জ হয় না, একই পরিমাণ চেঞ্জ হয়। সো আমি আসলে বলতে পারি যে দুইটা পথেই ডিইউ এর ভ্যালু সেম। আর আমরা দেখতেই পারতেছি এ থেকে বি তে যাওয়ার সময় 1 নাম্বার পথের যে এরিয়াটা, 1 নাম্বার পথের এরিয়াটা বড়। এরিয়া দিয়ে নর্মালি আমরা কি বুঝাই? DW1 বুঝাই, বা DW, হ্যাঁ DW1 টাকে বুঝাবো। আর আমরা যদি এ থেকে বি তে নিচের পথে যাই, এই নিচের পথে যাওয়ার সময় কি ঘটনা ঘটবে আমরা দেখো তো লিখতে পারি কিনা। এই যে যে নিচের পথটা, এই নিচের পথের ক্ষেত্রে এরিয়া কি এটা হবে? সো এই এরিয়াটা কিন্তু ছোট, ডি DW2 যেটা, DW2টা কিন্তু স্মলার, এটা কিন্তু স্মলার, স্মলার। আর হচ্ছে DW1টা হচ্ছে লার্জার। তাহলে যেটার এরিয়া বেশি, আমরা জানি এরিয়া দিয়ে ওয়ার্ক ডান বোঝায়, এরিয়া দিয়ে আমরা কৃতকাজ বুঝি, তাহলে আমরা বলতে পারি 1 এর ক্ষেত্রে কৃতকাজ বেশি, DW1 গ্রেটার দেন হচ্ছে DW2। যেহেতু DW টা বড় হবে আর ডিইউ তো সেম, এটা তো সেম হয়ে গেল।
কেন সেম? কারণ এ থেকে বি তে গেছো, ইনিশিয়াল আর ফাইনাল পয়েন্ট সেম থাকলে ইন্টারনাল এনার্জি চেঞ্জ সেম হয়। তাহলে যেহেতু আমরা DW1 DW2 থেকে বড়, তাহলে DQ1 ও বড় হবে DQ2 থেকে। এগুলো হচ্ছে MCQ তে আসা প্রবলেম। দেখো যে খুবই সিম্পল, তুমি হয়তো ম্যাথটা এটা দিয়ে দিতে এমনি হয়তো চিন্তা করতে হচ্ছে যেহেতু এ থেকে বি তে এরিয়া বেশি, তাহলে হয়তো ডিকিউটাও বেশি হবে, কিন্তু পুরো রিজনটা কি? এ থেকে বি তে এরিয়া বেশি দেখে কিন্তু ডিকিউ বড় না, ওয়ার্ক ডানটা বড় হয়, কৃত কাজটা বড় হয়। আর কৃত কাজ, এখানে কৃত কাজটাই ম্যাটার করতেছে যে কে বড় হবে, কারণ চেঞ্জ ইন ইন্টারনাল এনার্জি আসলে দুইটা পথেই সেম হয়। যেমন আমি যদি এই সেম ম্যাথটাই তোমাদের যদি যে যে ম্যাথগুলো করাইছিলাম সেটার মধ্যে থেকে আমি একটু দেখানোর চেষ্টা করি। এ বি সি, এটা ডি। কে আমাকে বলতে পারবা যে ডি এটা হচ্ছে পিভি গ্রাফ, পিভি গ্রাফ, তাহলে বলো তো কিউ ডি কিউ এবিসি বড় নাকি ডি কিউ এডিসি বড়? কে বলতে পারবা কোনটা বড় এখানে? এবিসি আর এডিসি কোনটা? এবিসি স্যার। এবিসি বড় হবে, যেটার এরিয়া বড় ওইটাই বড়। কারণ হচ্ছে এখানে মেইনলি এ এ আর সি এর মধ্যেই তো তুমি যাচ্ছ, তাই না? এখানে কোথা থেকে কোথায় যাচ্ছ আমরা যদি দেখি, এ থেকে সি তেই যাচ্ছ, দুইটা আলাদা আলাদা পথে যাচ্ছ। সো যেহেতু ইনিশিয়াল আর ফাইনাল পয়েন্ট সেম, ইন্টারনাল এনার্জির চেঞ্জ কি হবে? সেম হবে। তাহলে যেই পথে কৃত কাজ বা ওয়ার্ক ডান বেশি, ওই পথেই গৃহীত তাপটাও বেশি। ঠিক আছে, ওই পথে আমাদের হিটের এক্সচেঞ্জটাও বেশি হয়েছে। তো এভাবে একটু জাস্ট চোখ কান খোলা, এরিয়ার মাধ্যমে অনেক ম্যাথ করে ফেলা যায়। কিছু বলতে চাচ্ছিলা? ভাইয়া তাহলে কি T2 T1 লেস দেন T2 হবে মানে ওই প্রশ্নটার ক্ষেত্রে? কারণ আলটিমেটলি তো এন্ট্রপি সেম রাখতে হবে। আমি বুঝি রে, টেম্পারেচারের কথা বলতেছো? হ্যাঁ, তাহলে যেহেতু DQ1 গ্রেটার দেন DQ2, তাহলে তো টেম্পারেচার উল্টা হয়ে যাবে না প্রশ্নটা? না, জিজ্ঞেস করতেছে আর কি। ও না, এ বি সি তেও এ থেকে সি তে যে তুমি গেলা, তুমি যেই, ভাই এটা না, পাশেরটা পাশেরটা। হ্যাঁ পাশেরটাতে আবার একটু বলো, এ থেকে বি তে গেছো। টেম- হ্যাঁ, হ্যাঁ, আর এ থেকে মানে টেম্পারেচারের চেঞ্জ সেম হবে। ইনিশিয়াল আর ফাইনাল পয়েন্ট যদি দুইটা আলাদা আলাদা রাস্তায় আহ, একই ইনিশিয়াল আর একই ফাইনাল পয়েন্ট থাকে, টেম্পারেচারের মানে পরিবর্তনটাও একই হবে। কারণ খুব সিম্পল, তোমাদের নিশ্চয়ই মনে আছে পিভি গ্রাফে এগুলো হচ্ছে আইসোথার্ম লাইন বা সমষ্ণ রেখা। তো তুমি দেখো এ থেকে বি তে তুমি এইভাবে গেছো অথবা এইভাবে গেছো, তুমি আলটিমেটলি তো ওই কি বলে, যে যেই লাইনে ছিলা T1 থেকে ফাইনালে যে T2 লাইনে গেছো, ওটা তো একই পয়েন্টেই গেছে, একই লাইনেই গেছে, এই জন্য টেম্পারেচারের চেঞ্জটা আসলে সেম তুমি যে পথে যেয়ে থাকো। তুমি ওইভাবে চিন্তা করবা যে এক একটা আইসোথার্ম আসলে তুমি যত উপরের দিকে যাচ্ছ, এক একটা সমষ্ণ রেখা অতিক্রম করতেছো, যত উপরে যাচ্ছ তত তাপমাত্রা বাড়তেছে, টেম্পারেচার বাড়তেছে। কারণ আমরা সবাই জানি কোথায় যে T1 T2, এভাবে যদি দেখাই T2টা কিন্তু গ্রেটার দেন T1, যত উপরের দিকে যাবা টেম্পারেচার তত বাড়তে থাকবে। ঠিক আছে, আচ্ছা আরেকটা জিনিস আমি একটু দেখায় ফেলাই, যেহেতু এই প্রসঙ্গটা আসলোই। অনেকে দেখবা যে টিএস ডায়াগ্রাম দিয়ে প্যারা দেয়। যেমন নর্ডামের কুইজের আগের দিন আসলে আমাদের এগুলা নিয়ে ডিসকাস হচ্ছিল ইংলিশ ভার্সনদের সাথে, বাংলা ভার্সনে ওরা মনে হয় এটা ডাইরেক্ট পরীক্ষায় ফেস করে ফেলছে। তো এটা নিয়ে আমি একটু কথাবার্তা বলে রাখি। ইঞ্জিনের কথা যদি একটু চিন্তা করো, এটা হচ্ছে কার্নো ইঞ্জিন। কার্নো ইঞ্জিনের ক্ষেত্রে পিভি গ্রাফটা হয় এরকম। স্যার আসসালামু আলাইকুম। কিরে ভাই, চলে গেলি না আইলি? আসলাম। ও ফারহান, নাম শুনেই চিনে গেছি, সরি কথা শুনেই। আচ্ছা, এটা ছিল আমাদের গ্রাফ, তাই না? 1 থেকে 2 হচ্ছে আইসোথার্মাল এক্সপ্যানশন বা সমস্ত প্রসারণ ছিল। প্রথম দুইটা হচ্ছে এক্সপ্যানশন প্রসারণ, পরের দুইটা হচ্ছে কম্প্রেশন বা সংকোচন। সো এই সেম গ্রাফটারই যদি আমি টিএস ডায়াগ্রাম আঁকি, টি স্ট্যান্ডস ফর টেম্পারেচার আর এস স্ট্যান্ডস ফর এনট্রপি। টি ফর টেম্পারেচার আর এস ফর হচ্ছে এনট্রপি। সো এখানে দেখো 1 থেকে 2 তে এক্সপ্যানশন যখন হয় তখনকার গ্রাফটা দেখতে হয় হচ্ছে এরকম। আমি একটা কাজ করি, আগে এই টিএস ডায়াগ্রামটা এঁকে ফেলি, তারপরে এক্সপ্লেন করি, তাহলে তোমাদের জন্য ইজি হবে বুঝতে যে কেন আসলে গ্রাফটা এরকম হইলো। এটাই আসলে হচ্ছে টিএস ডায়াগ্রাম। এটা হচ্ছে আমাদের 1,
এটা হচ্ছে আমাদের 1, এইদিকে যাচ্ছে 2, এইদিকে আসতেছে 3, 3 থেকে 4 আসতেছে এদিকে, 4 থেকে 1। টিএস ডায়াগ্রাম ইজ এ রেক্টাঙ্গেল। এটা একটা আয়তক্ষেত্র হয়। কেন আয়তক্ষেত্র হয় একটু বোঝার চেষ্টা করি। যেমন এটা সবাই বুঝো কিনা দেখো, এটা তো আমাদের হচ্ছে 1 থেকে 2, এটা তো সমষ্ণ প্রক্রিয়া বা আইসোথার্মাল প্রসেস। তাহলে এখানে তো আমাদের টি কনস্ট্যান্ট থাকে, যেটাকে আমরা T1 ধরি, আর এটাকে আমরা ধরি, এটাও একটা কনস্ট্যান্ট টেম্পারেচার, যেটাকে ধরি T2। তাহলে দেখো 1 থেকে 2 আর 3 থেকে 4 এটা কিন্তু কনস্ট্যান্ট টেম্পারেচার। দেখো এটা কি টেম্পারেচার অ্যাক্সিস না? টেম্পারেচার অ্যাক্সিসে কিন্তু এই দুটো কনস্ট্যান্ট রয়েছে। তাহলে দেখো উপরে 1 থেকে 2 টেম্পারেচার কনস্ট্যান্ট, এখানে টেম্পারেচার কনস্ট্যান্ট দেখে ফ্ল্যাট লাইন। 3 থেকে 4 টেম্পারেচার কনস্ট্যান্ট, তাহলে এখানেও ফ্ল্যাট লাইন। এখন কথা হচ্ছে ভাইয়া, এই যে এই উপরেরটা T1 আর নিচেরটা T2, আপনি কেমনে বুঝলেন যে উপরেরটাই T1 নিচেরটাও তো T1 হইতে পারতো? কারণ দুই ক্ষেত্রেই তো এটা ফিক্সড টেম্পারেচার। বোঝা খুব সহজ। তোমাদের নিশ্চয়ই মনে আছে পিভি ডায়াগ্রামে যত উপরের দিকে যাবা তত টেম্পারেচার আসলে বাড়তে থাকে, তাই না? সো পিভি একটু আগে আমরা দেখাইতেছিলাম, পিভি গ্রাফে যত উপরের দিকে যেতে যাবা টেম্পারেচার বাড়বে। তাহলে এটা অবশ্যই হায়ার টেম্পারেচারের আইসোথার্ম, এটা অবশ্যই উচ্চ তাপমাত্রার সমষ্ণ রেখা, আর এটা হচ্ছে নিম্ন তাপমাত্রার বা লোয়ার টেম্পারেচারের আইসোথার্ম সমষ্ণ রেখা। ঠিক আছে? তাহলে এটা হায়ার টেম্পারেচার, এটা লোয়ার টেম্পারেচার। তাহলে বোঝা যাচ্ছে উপরেরটা T1 হইতে হবে, নিচেরটা T2 হইতে হবে। এখন আসো 2 থেকে 3 তে কি হয়েছে, এটা কি প্রক্রিয়া? এটা তোমাদের মনে আছে অ্যাডিয়াবেটিক বা রুদ্ধতাপীয় প্রক্রিয়া। সো তোমরা এটাতে লিখতা dq হচ্ছে 0, আর dq 0 হলে ds টাও 0 হবে, কারণ ds এর ফর্মুলা কি ছিল? আমাদের এনট্রপির চেঞ্জ ছিল হচ্ছে dq/t। সো যেহেতু dq 0, তাহলে ds এর ভ্যালু যেটা, সেটাও dq/t, ওটা 0 হয়ে যাবে। তাহলে দেখো ds 0 মানে s টা কি? ds যেহেতু 0 হচ্ছে, তাহলে s টা কনস্ট্যান্ট হয়ে যাচ্ছে। ds 0 দিয়ে বোঝায় এনট্রপির চেঞ্জ 0। এনট্রপির চেঞ্জ 0 মানে কি? এনট্রপি চেঞ্জ হচ্ছে না। তাহলে দেখো এই যে 2 থেকে 3 তে এটা কোন বরাবর আসছি আমরা? এনট্রপি বরাবর কনস্ট্যান্ট রয়েছে। দেখা যাচ্ছে না এনট্রপি বরাবর ডানেও যায়নি বামেও যায়নি। প্রথমে যখন সমষ্ণ প্রসারণ হয়েছে বা আইসোথার্ম এক্সপ্যানশন হয়েছে, তখন কিন্তু এনট্রপি বাড়ছিল। দেখো 1 থেকে 2 তে যখন গেছো এনট্রপি স্কেলে কিন্তু তুমি ডান সাইডে গেছো। 2 থেকে 3 তে যেহেতু এটা এনট্রপির কোনো চেঞ্জ হয় না, তাহলে এনট্রপি আনচেঞ্জ রয়েছে, এটা ডাইরেক্ট নিচে নেমে গেছে। ঠিক একইভাবে 4 থেকে 1 এও এনট্রপির কোনো চেঞ্জ হয় নাই, এখানেও যেহেতু dq 0, এটা দেখো 4 থেকে 1 এ উপরের দিকে আসছে। উপরটা হাই টেম্পারেচার, নিচেরটা লো টেম্পারেচার, এখানে উপরটা হাই টেম্পারেচার, নিচেরটা লো টেম্পারেচার। ঠিক আছে? এখন তোমাদের কাছে আমার একটা প্রশ্ন আছে, সবাইকে আগে এটা বুঝছি কিনা, টিএস ডায়াগ্রামটা হৃদিতা রয় তুমি কি বুঝতে পেরেছো? জি ভাইয়া, বুঝতে পেরেছি। বাকি ভাইয়া কি আছে? আমাদের কুইজটা একটু সলভ করে দেন না, ক্লাসটা। তোমার কুইজে কি আসছিল আমার কাছে এক্সাক্ট? স্যার আমার মনে আছে স্যার, আমি ভাই যে গ্রুপে আছে, ভাই ওই যে গ্রুপে ছবি দিছিলাম কুইজের কোশ্চেনটা দেখি। স্যার এরকম 2 ছিল লাইনের মনে স্যার, হয়, আমি মুখে বলতে পারবো। এরকম ছিল নাকি? দেখো তো তোমাদেরটা, যে কনস্ট্যান্ট প্রেসার, কনস্ট্যান্ট ভলিউম, তারপরে আইসোথার্মাল প্রসেস। না স্যার, স্যার আমি বলি স্যার। হ্যাঁ হ্যাঁ বলো। স্যার ফার্স্টে হচ্ছে কনস্ট্যান্ট প্রেসারে টেম্পারেচার 300 থেকে 600 হয়েছে। এরপরে আবার হচ্ছে কনস্ট্যান্ট ভলিউমে ইনিশিয়াল টেম্পারেচারে ব্যাক করছে, এই দুইটা স্টেপ। ওকে, এই যে এইটুকু তাহলে ঠিক আছে তো, খুব কঠিন কিছু না ব্রো। তোমাদের মনে আছে একটু আগে আমরা বলতেছিলাম এগুলো সব আইসোথার্ম লাইন, এদিকে গেলে উপরের দিকে গেলে টেম্পারেচার বাড়ে। তাহলে দেখো আমি বলতে পারি যে এইটা একটা আইসোথার্ম লাইন, এটা আরেকটা আইসোথার্ম লাইন, এটা আরেকটা আইসোথার্ম লাইন, এটা এটা একটা আইসোথার্ম লাইন। এটা হচ্ছে T1 টেম্পারেচার, এটা হচ্ছে আমাদের T2 টেম্পারেচার। তাহলে দেখো এইখান থেকে তুমি এই পয়েন্টে যে গেছো, তাহলে টেম্পারেচারটা চেঞ্জ হয়েছে 300 থেকে আমাদের 600 কেলভিন হয়েছে। 300 থেকে 600 কেলভিন, কিন্তু এটা কোন প্রসেসে হয়েছে? কনস্ট্যান্ট প্রেসার প্রসেসে হয়েছে। ঠিক আছে? এটা কনস্ট্যান্ট প্রেসার প্রসেসে হয়েছে, টেম্পারেচার বাড়ছে। আর এটা হচ্ছে আমাদের কনস্ট্যান্ট ভলিউম। কনস্ট্যান্ট ভলিউমে আবার আগের টেম্পারেচারে ব্যাক করতে গেলে কি করতে হবে? ওই সেম আইসোথার্ম লাইন বা সেম সমষ্ণ রেখায় ব্যাক করতে হবে, কারণ এটা 600 কেলভিন। 600 কেলভিন থেকে ব্যাক করে যদি এখানে 300 তে চলে আসো, তাহলে হচ্ছে কনস্ট্যান্ট প্রেসারে আসতে হবে, কিন্তু তোমাকে বলছে কনস্ট্যান্ট ভলিউম বা সম আয়তন প্রক্রিয়া আসতে হবে। তাহলে সম আয়তন প্রক্রিয়া আসতে গেলে নিচের দিকে আসতে হবে, এবং ওই আরেকটা আইসোথার্ম লাইন, যেটা ওই যে আগের আইসোথার্ম লাইন, সেই আইসোথার্ম লাইনকে টাচ করতে হবে, সমষ্ণ রেখায় টাচ করতে হবে। তাহলে এটা কিন্তু 300 কেলভিন হয়ে গেল। তাহলে দেখো তো পুরো প্রসেসটা কিরকম না? এটা হচ্ছে আমাদের 1 নাম্বার পয়েন্ট, এটা 2 নাম্বার, এটা হচ্ছে আমাদের 3 নাম্বার। দেখো পিভি গ্রাফটা ঠিক মতো বুঝছো কিনা আগে তাই কও।
ইয়েস স্যার। আগে ঠিক আছে না? এই স্বর্ণিল বুঝতে পারছি? মেক সেন্স করছে কি হচ্ছে আমার তেমন ছিল না গ্রাফটা, তোমার? আমার এতটা ছিল না মনে হয়। ও তোমার নাকি অন্য ইংরেজি কোনো ভার্সনের কোয়েশ্চেন? হ্যাঁ, আমাদের তো এনট্রপি ভার্সেস টাইম টেম্পারেচার দিছিল। হ্যাঁ, বাংলা ভার্সনদের এন্ট্রপি ভার্সেস দিছিল, ইংলিশ ভার্সনদের কি এটা দিছিল? আমাদেরও এনট্রপি স্যার ভার্সেস স্যার টেম্পারেচার দিছিল। এন্ট্রপি ভার্সেস টেম্পারেচার। হ্যাঁ, এইটারই এন্ট্রপি ভার্সেস টেম্পারেচারের গ্রাফটা আঁকতে আমাদের বলছে। আরো কমপ্লেক্স ছিল। এই প্রসেসটারই পিভি গ্রাফ না দিয়ে বোধহয় এন্ট্রপি ভার্সেস মানে টিএস ডায়াগ্রাম আঁকতে বলছে নাকি তাকিক? আমি কি ভুল বললাম নাকি এটাই ইয়েস দিছিল? স্যার, এটা ইয়েস স্যার, ঠিক বলছেন। এটা স্যার থেকে টিএস এন্ট্রপি ডায়াগ্রাম চাইছে। আঁকতে বলছে। Yes, sir. এন্ট্রপি চাইছে নাকি এন্ট্রপি চেঞ্জ নাকি গ্রাফ, কোনটা চাইছিল মনে আছে তোমার? চেঞ্জ অফ স্যার এনট্রপি। এন্ট্রপি আর টাইম, টেম্পারেচার স্যার, এন্ট্রপি আর টেম্পারেচার। এন্ট্রপি মানে কোন পয়েন্টের এন্ট্রপি নিচে চাইছে? যেটা আঁকছেন স্যার ওইটাই স্যার। মানে প্রত্যেকটা পয়েন্টের দেখাইতে হবে আর কি টিএস ডায়াগ্রামে, তাই না? ইয়েস স্যার, ইয়েস স্যার। বুঝতে পারছি। ইনিশিয়াল এন্ট্রপি বা এরকম কোনো কিছু দিছে কিনা আমি জানি না, বাট ধরো আমাদের তো প্রথমে টেম্পারেচার 300 থেকে 600 তে গেছে, তাই না? তাহলে আমাদের 300 থেকে 600 তে যাবে, এবং এন্ট্রপিও কিন্তু এখানে চেঞ্জ হবে। কেন চেঞ্জ হবে আমি একটু বলি। এটা কি প্রসেস? কনস্ট্যান্ট প্রেসার প্রসেস, তাই না? সো কনস্ট্যান্ট প্রেসার প্রসেসে কিন্তু আমাদের এন্ট্রপি স্থির থাকে না, এন্ট্রপি চেঞ্জ হয়। সো এইখানে আমাদের তাহলে গ্রাফটা কেমন হওয়া উচিত একটু দেখো। ডিএস সমান সমান হচ্ছে ডিকিউ বাই টি। তাহলে এখানে ডিকিউ এর বদলে লেখা যাবে এন সিপি ডিটি বাই টি, ঠিক না? সো এরপরে তো আমাদের ইন্টিগ্রেশন করতে হবে টোটাল এস ক্যালকুলেটের জন্য, এন সিপি, আর এটা বোধহয় যে লন টি টু বাই টি ওয়ান, এরকম না? এখন এটার গ্রাফ কেমন বলো? লনের গ্রাফ আঁকতে হবে, তাই না? লন টি ওয়ান বাই টি টু, এটা হচ্ছে এন্ট্রপি চেঞ্জ দিবে। আহ কিন্তু আমি বলতে চাচ্ছি যে এই গ্রাফটার শেপটা কেমন হবে 1 থেকে 2 তে? এখানে যেমন ধরো যে টেম্পারেচার কনস্ট্যান্ট ছিল, এখানে তো আমরা বলতে পারি টেম্পারেচার এক্সপোনেনশিয়ালের মতো না, একটু বাঁকা। এক্সপোনেনশিয়ালের মতো হবে, তাই না? এক্সপোনেনশিয়ালি কি হবে? বাড়বে। কারণ হচ্ছে আমরা এটাকে এইভাবে দেখাইতে পারি, তাই না, যে টি ওয়ান বাই টি টু ইকুয়াল টু হচ্ছে, এটা হচ্ছে ই টু দি পাওয়ার ডেল এস টাইপের, তাই না? ই টু দি পাওয়ার ডেল এস হবে, আর নিচে হচ্ছে এনসিপি দিয়ে ডিভাইড হয়ে যাবে। নাকি এটা টি টু ছিল, তাহলে এইখানে হবে হচ্ছে ই টু দি পাওয়ার ডেল এস বাই এনসিপি, এরকম টাইপের একটা কিছু হবে। সো বুঝে যেতেছে যে এটা টি টুর কথা যদি আমরা বলি, টি টু হবে হচ্ছে ই টু দি পাওয়ার মাইনাস ডেল এস বাই এনসিপি ইন্টু টি ওয়ান। অর্থাৎ টি ওয়ান টেম্পারেচার থেকে টি টু টেম্পারেচারটা এক্সপোনেনশিয়ালি, এটা তো বাড়া উচিত, তাই না? এখানে কেন ভুল আসলো কে জানে। এন্ট্রপির পরিবর্তনটা কি হবে সেটার উপর ডিপেন্ড করতেছে আসলে। এটা হচ্ছে আমরা তাহলে বলতে পারি যে এক্সপোনেনশিয়ালি চেঞ্জ হবে। এখন কথা হচ্ছে এক্সপোনেনশিয়ালি কি বাড়বে নাকি কমবে? সো এইখানে তো আমার মনে হচ্ছে টেম্পারেচার টি ওয়ান থেকে টি টু এক্সপোনেনশিয়ালি বাড়া উচিত নাকি কমা উচিত? যে কোনো বাড়াই তো উচিত। একটু চিন্তা করে নাও, দেখো মানে এটা অপশন হচ্ছে দুইটা, আইদার এক্সপোনেনশিয়ালি বাড়বে অথবা এক্সপোনেনশিয়ালি কমবে, তাই না? এখন যে কোনো প্রসেসে এখানে আমাদের কি হচ্ছে, টেম্পারেচার যেহেতু বাড়তেছে, তাহলে এনট্রপি কি হওয়া উচিত দেখো, এনট্রপি চেঞ্জ তো পজিটিভ হইতে হবে, তাই না? এখানে দেখো আমি মনে হয় এই ফর্মুলাটাই ভুল লিখছি, এখানে কি টি টু বাই টি ওয়ান ছিল না আমাদের? জি ভাইয়া। হ্যাঁ। মনে হয় এই ফর্মুলাটাই ভুল লিখছি, সরি, এই জন্য আমাদের ঠিক আসতেছে না। আচ্ছা, এবার ঠিক আছে, লন টি টু বাই টি ওয়ান, লন টি টু বাই টি ওয়ান। হ্যাঁ, তাহলে এইখান থেকে আসলে বোঝা যায় যে তোমার ডেল এসটা একটা পজিটিভ নাম্বার হতে হবে, যেহেতু টি টুটা বড়, টি টুটা বড়, টি ওয়ানটা ছোট, তাহলে ডেল এস হচ্ছে একটা পজিটিভ নাম্বার হবে। পজিটিভ নাম্বার হতে গেলে এটা বাড়তে হবে, তাহলে এটা 1 থেকে 2। এবং কেমন ভাবে বাড়বে? যেহেতু এটা লন আছে, লন থাকাতে এই জিনিসটা হচ্ছে এক্সপোনেনশিয়াল হইলো, ওই যে লনের ভিতরে যেহেতু ই আছে, সেটা হচ্ছে 1 থেকে 2 এভাবে যাবে। এবার বলো তো 2 থেকে 3 এটা কি হওয়া উচিত? 2 থেকে 3 এটার গ্রাফটা কেমন হওয়া উচিত? এটা হচ্ছে আমরা বলতে পারি যে টেম্পারেচার কমছে, বাট এবার হচ্ছে
সম আয়তন প্রক্রিয়ায় বা কনস্ট্যান্ট ভলিউম প্রসেসে। সো এখানে আমাদের ফর্মুলাটা একটু চেঞ্জ আসবে, তখন ডিকিউ হয়ে যাবে হচ্ছে এনসিভিডিটি, তাই না? আমি কি ভুল বললাম নাকি ঠিক আছে? এখানে কি জাস্ট সিভি আসবে? এখানে Yes, সিভি sir. আসবে, সিভি Yes, আসবে। sir. এখন কথা হচ্ছে, আমাকে বলো তো 2 থেকে 3 তে তাহলে এখন এক্সপোনেনশিয়ালি নামার কথা, এইটা হবে নাকি এটা হবে, কি মনে হয়? তাহলে এটা যেমন উপরে উঠছিল, এটা হচ্ছে নামবে। এখন আমরা বলো তো কোনটা হওয়া উচিত, নিচেরটা না উপরেরটা হওয়া উচিত? উপরেরটা। উপরেরটা হওয়া উচিত, কি রিজন? আগের টেম্পারেচারে ব্যাক করবে, মেইন কথা যে টেম্পারেচার থেকেও শুরু করছিল আবার ওই একই টেম্পারেচারে ব্যাক করবে, এক্সপোনেনশিয়ালি বাড়ছে, এক্সপোনেনশিয়ালি কমবে। এখন কথা হচ্ছে কমে কি, যেখানে তোমার এন্ট্রপি ছিল সেই পয়েন্টের থেকে আরো বেশিতে যাবে নাকি কমে যাবে, কি মনে হয় বলো? এখানে যেহেতু আমাদের থাকবে হচ্ছে সিভি, তাই না? তাহলে আমাদের একটু চিন্তা করো, সিপি তো অলওয়েজ বড়, সিভি তো হচ্ছে ছোট, তাহলে এবারের এন্ট্রপির চেঞ্জটা কম হওয়া উচিত, ঠিক না? এখানে যেহেতু সিপিটাই সিভি হয়ে যাবে, তাহলে একটু জাস্ট চিন্তা করো, যখন নামবে তখন কি টেম্পারেচার গুলাই সুইচ করবে, এনসিপি লন T2/T1 এর জায়গায় এনসিভি হবে, আর আমরা জানি সিপি থেকে সিভি ছোট, তাহলে এন্ট্রপির চেঞ্জটা এখন কম হইতে হবে। তাহলে দেখো, যেহেতু কম হইতে হবে, তাহলে নিচেরটা হওয়া সম্ভব না, কারণ নিচেরটা যদি হয়, একটু আমরা এখান থেকে দেখতে পারতেছি, এটা একটু বেশি হাই লেভেলে চলে যাচ্ছে, এই পয়েন্ট থেকে যদি এই পয়েন্টে নেমে আসো, তাহলে এন্ট্রপির পরিবর্তনটা অনেক বড় হয়ে যাচ্ছে। ইনিশিয়ালি ছিল এইটুকু, তাই না? তাহলে এটা আমাদের ডেল এস ওয়ান। এখন ডেল এস টুটা কিন্তু আরো বড় হইতে পারবে না, ছোট হইতে হবে। তাহলে আমরা বলতে পারি যে আমাদের হইতে হবে হচ্ছে এইটুকু, এখান থেকে যদি এখানে নেমে আসে, তাহলে দেখো এন্ট্রপির চেঞ্জটা কিন্তু কম হইলো। তাহলে এন্ট্রপির চেঞ্জটা শুরুতে যতখানি হয়েছিল, এটা আমাদের শুরুর এন্ট্রপির চেঞ্জ ছিল, পরবর্তীতে এন্ট্রপির চেঞ্জটা কিন্তু ছোট হয়ে গেল। তাহলে এন্ট্রপির চেঞ্জটা কম হবে যখন কনস্ট্যান্ট ভলিউম হবে, বিকজ সিভি ইজ লেস দেন সিপি। কথা হচ্ছে এগুলা নোটামে যখন আসে, অনেক কম টাইমের মধ্যে চিন্তা করে বাইর করে ছবিটা আঁকা লাগে, সো দ্যাটস দ্য চ্যালেঞ্জ, ঠিক আছে? তুমি হয়তো পারবা বাসায় এসে মিলাইতে, বাট কি বলে, ওইখানে কে কতটুকু ইফিশিয়েন্টলি করতে পারতেছে, দ্যাটস দ্য রিয়েল চ্যালেঞ্জ। এটা আমি হয়তো যখন বোর্ডে চিন্তা না কইরা নিজে খাতায় করব, তখন আমার কাছে আরেকটু ইজিয়ার হবে। বোর্ডে কিন্তু অনেক কিছু অনেক সময় করতে সময় লাগে, বা থটটা আসতে সময় লাগে, খাতায় একটু সময় কম লাগবে। তাহলে দেখো, এটা আমাদের ওয়ান ছিল, এটা টু, এটা হচ্ছে হচ্ছে আমাদের থ্রি, এটা হচ্ছে আমাদের কি বলে টিএস ডায়াগ্রাম, ঠিক আছে? আর তোমাদের কাছে আমার একটা ছোট্ট কোয়েশ্চেন, সেটা হচ্ছে এই গ্রাফের এরিয়া, মনে আছে এটার এরিয়া, এনক্লোজড এরিয়াটা আমাদের কি দেয় বলো তো? এটার ক্ষেত্রফলটা আমাদের কি দেয়? পিভি গ্রাফের ক্ষেত্রফল ওয়ার্ক ডান। এটা দেয় আমাদের ওয়ার্ক। কেউ কি বলতে পারবা টিএস ডায়াগ্রামের এরিয়া আমাকে কি দেয়? এটার যে ডিকিউ এনক্লোজড এরিয়া, বলো। ডিকিউ দিবে। এরিয়া হচ্ছে আমাদের ডিকিউ দিবে, ভেরি গুড। কে বললা ডিকিউ দিবে? স্বর্ণিল স্যার। স্বর্ণিল, ভেরি গুড। কেন ডিকিউ দিবে বলো স্বর্ণিল? কারণ এস হচ্ছে কি যে ডিকিউ বাই টি, আর টি আর ডিকিউ ডিকিউ বাই টি গুণ করতেছি, তো কারণ DQ ভাই হবে। খুব হ্যাঁ, এক্স্যাক্টলি তুমি যেটা বলছো। দেখো, এখান থেকে আমরা দেখাইতে পারি না যে সবাই তোমরা জানো যে ডি ডাব্লিউ ইকুয়াল টু পিডিভি ছিল, তাহলে ডাব্লিউ ইকুয়াল টু ইন্টিগ্রেশন পিডিভি। সো আমরা দেখতেই পারতেছি পিভি গ্রাফের ইন্টিগ্রেশন করলে ওয়ার্ক পাওয়া যায়, কারণ ইন্টিগ্রেশন হচ্ছে কি এরিয়া দেয়। তাহলে পিভি গ্রাফের ইন্টিগ্রেশন করা মানে এরিয়া বের করা, এরিয়াটা ওয়ার্ক দেয়। আর তোমরা জানো ডিএস ইকুয়াল টু ডিকিউ বাই টি, তাহলে ডিকিউ ইকুয়াল টু লেখা যায় টিডিএস। তো এটাকে যদি আমি ইন্টিগ্রেশন করি, আমরা লিখতে পারি যে কিউ সমান সমান ইন্টিগ্রেশন অফ টিডিএস। সেটা সবাই একটু তুলে রাখো। ধরো তোমাকে কখনো একটা ম্যাথ দিল, পিভি গ্রাফের এনক্লোজড এরিয়া দিয়ে দিল, তোমাকে বললো যে টিএস ডায়াগ্রামের এনক্লোজড এরিয়া দিয়ে দিছে, তার মানে তুমি আসলে ডিডব্লিউটাও জানো, ওয়ার্ক ডানটাও জানো, তুমি ডিকিউটাও জানো, হিটটাও জানো। এখন তোমার বললো ইন্টারনাল এনার্জি চেঞ্জ কত, জাস্ট দুটো গ্রাফ দিয়ে দিছে, এরিয়া দিয়ে দিছে, বললো যে অন্তঃস্থ শক্তির পরিবর্তন কত। তাহলে একটা গ্রাফ থেকে তুমি কি বের করবা? ওয়ার্ক বের করবা, আরেকটা থেকে ডিকিউ বের করবা, ডিকিউ ইকুয়াল টু ডিইউ প্লাস ডিডব্লিউ তে ডিকিউ আর ডিডব্লিউ বসায় দিবা, অন্তঃস্থ শক্তির পরিবর্তন বা ইন্টারনাল এনার্জি চেঞ্জ চলে আসবে। সো
এগুলো খুব ইম্পর্টেন্ট যে কোন গ্রাফের এরিয়া আসলে কি মিন করে। সো ইন্টিগ্রেশন দিয়ে তোমরা ইন্টিগ্রেশন তো করছো সবাই, তাই না? ইন্টিগ্রেশন কি হয়ে গেছে না? জি ভাইয়া ফার্স্ট ইয়ারই হয়েছে। ফার্স্ট ইয়ারে করছিলাম। হ্যাঁ, যাদের হয়েছে তারা তো এটা জানোই মোটামুটি যে ইন্টিগ্রেশন করলে আমরা আসলে এরিয়া পাই। ঠিক আছে, সরি আমরা একটু ডেভিয়েটেড হয়ে গেছিলাম, বাট বিকজ দিস ইজ এ গুড অপরচুনিটি, আসলে সব ব্যাচ একসাথে আসো, আমরা একটু থার্মোডাইনামিক্স নিয়ে গল্প টল্প করে ফেললাম। সো আবার আমরা একটু গেট ব্যাক করি। আমাদের প্যারালাল প্লেট ক্যাপাসিটর বা সমান্তরাল ধারকের ক্ষেত্রে আরো কিছু ছোট ছোট প্রবলেম দেখাই আমরা। স্যার ওই গ্রাফটা কি অ্যাকচুয়ালি হার্ড ছিল স্যার? কোনটা, এই গ্রাফটা? না, Yes, হার্ড sir, ছিল যেটা আমি আমাদের- বলবো না, হার্ড ছিল আমি বলবো না, বাট তোমার অ্যাটলিস্ট টিএস ডায়াগ্রাম একটু প্র্যাকটিস করা থাকতে হবে। ধরো এই যে যেমন আমরা ইঞ্জিনেরটা খুব ইজিলি আগা যায়, কারণ দুইটা কনস্ট্যান্ট টেম্পারেচার প্রসেস আর দুইটা হচ্ছে কনস্ট্যান্ট এনট্রপি প্রসেস। বাট যখন টেম্পারেচার এবং এনট্রপি দুটোই চেঞ্জ হবে তখন আসলে কেমন হবে, এটা কিন্তু একটু চ্যালেঞ্জিং আছে। যেমন আমি সহসা যে এইগুলা গ্রাফ খুব একটা আইকে দেখানো হয় তা না, বাট এই গ্রাফটা যেমন পিভি গ্রাফটা খুবই সুন্দর ফিল করা যায়। বাট টিএস ডায়াগ্রামে যখনই আসবা ওই এনসিপিডিটি কোনটা বড় কোনটা ছোট সেই হিসেব করে তোমার এই এক্সপোনেনশিয়াল গ্রাফের ডিসিশন গুলা নেওয়া লাগে। সো ইফ ইউ হ্যাভ, মানে তুমি যদি আসলে না করে থাকো এটা কখনো আগে, তাহলে এটা তোমার আসলে ক্লাসের মধ্যে যায় গ্রাফটা আঁকতে যে টি এবং এস দুটোই চেঞ্জ হচ্ছে কিরকম হওয়া উচিত, একটু সময় লাগাটা খুব অস্বাভাবিক না। ঠিক আছে, বাট যেহেতু তুমি একবার দেখে ফেললা যে কিভাবে হিসাবগুলো হচ্ছে, তাহলে এটা মানে টিএস ডায়াগ্রামে কনস্ট্যান্ট প্রেসার আর কনস্ট্যান্ট ভলিউমের দুইটা ঘটনাই ঘটবে, এক্সপোনেনশিয়ালি বাড়বে অথবা এক্সপোনেনশিয়ালি কমবে। এখন এক্সপোনেনশিয়ালি বাড়া বা কমা কোনটা বেশি কোনটা কম এটা ডিপেন্ড করবে সিপি না সিভি কোনটা দিয়ে ভাগ হচ্ছে, সেই অনুযায়ী আমাদের এনট্রপির পরিবর্তনটা কি বড় হবে নাকি ছোট হবে, সেই অনুযায়ী তুমি একটার সাথে একটা কম্পেয়ার করতে পারবা। যেমন আমরা কনস্ট্যান্ট প্রেসারে দেখলাম এনট্রপির চেঞ্জটা অনেক বড় হয়েছে, কনস্ট্যান্ট ভলিউমে যায় কিন্তু কি হয়ে গেছে, এনট্রপির পরিবর্তনটা ছোট হয়ে গেছে। কেন ছোট হয়েছে? কারণ ওই সময় তুমি সিভি দিয়ে ভাগ করতেছো। সো ছোট নাম্বার দিয়ে যখন ভাগ আমি কি ঠিক করছি তো? হ্যাঁ, না ঠিক আছে, হ্যাঁ যখন সিভি করতেছো তখন এনট্রপির চেঞ্জটা কি হচ্ছে, সিভির ভ্যালু যেহেতু ছোট টোটাল এনট্রপির চেঞ্জটা ছোট হয়ে যেতেছে। আর যখন সিপি ইউজ করতেছো টোটাল এনট্রপির চেঞ্জটা বড় হয়ে যেতেছে, বিকজ সিপি আর সিভির মধ্যে কে বড় সেটা ডিসাইড করতেছে এই 3 নাম্বার পয়েন্টটা কি উপরে থাকবে নাকি নিচে থাকবে। ঠিক আছে, সো মানে জাস্ট একটু মানে কঠিন ম্যাথ তা না, জাস্ট এই মাথাটা খাটাইলে যার যত দ্রুত আসবে মাথায় তত দ্রুত অ্যান্সার করতে পারবে। সমান্তরাল পাত ধারকের ক্ষেত্রে কয়েকটা ছোট্ট জিনিস একটু দেখি। প্যারালাল প্লেট ক্যাপাসিটর, তোমাদের কি ওই গ্রাফটাই আসছে 4 মার্কে নাকি? স্যার গ্রাফ প্লাস ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশন। ক্লাস ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশন বুঝতে পারছি। তাহলে দেখো আমরা যদি এরকম একটা ম্যাথ পাই যেখানে দুইটা প্লেট আছে, দুইটা প্লেটের মাঝখানে একটু পানি দিয়ে রাখছে অর্ধেকটা, তাহলে হাফ অফ ইট ইজ ফিল্ড উইথ ওয়াটার, হাফ ফিল্ড ওয়াটার, ফিল্ড ওয়াটার যার কে ওয়াটার এটার ভ্যালু হচ্ছে 80। আমি জানি এটা বাংলা ভার্সনতে দেখাইছিলাম অনেক লাস্টে দ্রুত, সো আবারও একটু দেখি, সমস্যা নাই। ধরো তোমাকে বলে দিচ্ছি এখানে এরিয়া গুলা হচ্ছে এরকম, এই এরিয়াটা হচ্ছে 40 সেন্টিমিটার স্কোয়ার আর এদের মধ্যে ডিস্টেন্স হচ্ছে 10 মিলিমিটার। ঠিক আছে, এখন তোমাকে বললো যে ফাইন্ড দ্য ক্যাপাসিটেন্স, মানে সি এর ভ্যালু কত হবে এটা বের করতে বলছে। ধারকের ধারকত্ব কত, উপরে হচ্ছে ভ্যাকিউম শূন্য মাধ্যম, তো এটাকে আমরা কিভাবে অ্যাপ্রোচ করব? দেখো এখানে তো বোঝা যাচ্ছে যে কিছু অংশে পানি রয়েছে আর কিছু অংশ খালি। তো পানি দিলে বা যে কোনো ডাইইলেকট্রিক পদার্থ প্রবেশ করালে, ডাইইলেকট্রিক একটা ম্যাটেরিয়াল যদি তুমি দাও যার পোলারিটি রয়েছে, যে যে আসলে কোনো কন্ডাক্টর না, কারেন্ট বহন ক্ষমতা যার নাই, মানে অন্তরক পদার্থ কিন্তু যার মধ্যে পোলার ধর্ম আছে, তাদেরকে আমরা বলি ডাইইলেকট্রিক পদার্থ। ডাইইলেকট্রিক বোঝা যাইতেছে, ডাইইলেকট্রিক মানে একটা প্লাস একটা মাইনাস সাইড থাকবে। সো পোলারিটি যাদেরই আছে তাদেরকে আমরা বলি হচ্ছে ডাইইলেকট্রিক পদার্থ বা ডাইইলেকট্রিক ম্যাটেরিয়াল। ঠিক আছে, এখন আসো যে যখন তুমি আসলে এরকম পানি প্রবেশ করাও তখন ধারকত্বের ফর্মুলা তো এটা হয় সি ইজ ইকুয়াল টু এ কে এপসাইলন নট ডিভাইডেড বাই হচ্ছে ডি। সো এখানে যেহেতু একটা কে এর ভ্যালু থাকবে, তো আমরা দেখতেই পারতেছি যে যেহেতু পানি আছে, পানির কে এর ভ্যালু 80,
তাহলে এটা ধারকত্ব বাড়ায় দেয়। আমরা বলতে পারি না যে শূন্য মাধ্যমের বদলে যখন পানি থাকবে তখন আসলে ক্যাপাসিটেন্স বেড়ে যায়। ক্যাপাসিটেন্স যেহেতু বেড়ে যাবে, তাহলে এখন কথা হচ্ছে এখানে তো তুমি পুরাটাতে আবার পানি দাও না, অর্ধেক দিছো অর্ধেক নাই। ঠিক আছে, তাহলে এটাকে কিভাবে আমরা অ্যাপ্রোচ করবো? আমরা এই ধরনের প্রবলেম যখন পাবো তখন আমরা দুইটা ক্যাপাসিটর প্যারালালি চিন্তা করে নিতে পারবো। দেখো আমরা কি বলতে পারি যে উপরের অংশটা মিলে একটা ক্যাপাসিটর, নিচের একটা অংশ মিলে একটা ক্যাপাসিটর। এইখানে যখন কিউ চার্জ আসে তখন কিছু চার্জ উপরে যায় বসে, কিছু চার্জ আসলে নিচে যায় বসে। নিচে বেশি বসবে। এটা কি অনেকটা ওইরকম না যে একটা ছোট গোলক আর একটা বড় গোলক? যখন আমি চার্জ দিছিলাম বড় গোলকে বেশি চার্জ চলে গেছিল, ছোট গোলকে কম চার্জ গেছিল। যেহেতু এখানে পানি দেওয়ার সাথে সাথে ধারকত্ব ক্যাপাসিটেন্স বেড়ে যায়, তাহলে বেশিরভাগ চার্জ আসলে পানির সাইডে থাকবে, কম পরিমাণ চার্জ আসলে উপরে থাকবে। তাহলে আমরা কি বলতে পারি যে আসলে এখানে টু ক্যাপাসিটরস আর ইন প্যারালাল, সি1 একটা সি2 একটা। সো আমরা যখন আসলে সি বের করতে চাচ্ছি, সি সিস্টেম বের করতে হবে, পুরো সিস্টেমের ক্যাপাসিটেন্স। এটাকে আমরা দুইটা প্যারালালে থাকলে যে ফর্মুলা হয় সিপি, এটাকে লিখতে পারি সি1 প্লাস সি2। তাহলে সেই হিসেব করে সি1 প্লাস সি2 যদি করতে চাই, সি1 এর ভ্যালু হবে হচ্ছে, সি1 আমরা লিখতে পারি হচ্ছে কত দেখো, এ এপসাইলন নট ডিভাইডেড বাই ডি। আচ্ছা, এ হবে না, এখানে এ বাই 2 হবে। সো কি জন্য এ বাই 2 হবে? কেউ একজন একটু বলো তো। স্যার হাফ যে ফিল্ড হাফ পার্ট। ফিল্ড উপরে ফুল এরিয়া পাচ্ছে না, সো অর্ধেক এরিয়া পাচ্ছে। তাহলে এবার এ বাই 2 এপসাইলন নট বাই ডি হবে। আর সি2 এর ভ্যালু কি হবে কে বলতে পারবে? সি2 হচ্ছে নিচে রয়েছে, নিচেও এরিয়া অর্ধেক, এ এ বাই 2, বাট এখানে কে এপসাইলন নট বাই ডি হবে। কেন কে এপসাইলন নট? কারণ এখানে একটা মিডিয়াম আছে, মিডিয়ামের কে এর ভ্যালু দিয়ে দিচ্ছে। তাহলে চলো আমরা সিপি এর ভ্যালুটা যদি বসাই, সি1 প্লাস সি2, আমরা এ বাই 2 করব, ডি এপসাইলন নট, আর এখানে হবে এ বাই 2, এখানে কে এপসাইলন নট বাই ডি। এখন জাস্ট তুমি ভ্যালুগুলো আইনে বসায় দাও, তাহলে আসলে ম্যাথ হয়ে যাবে। ঠিক আছে, এখানে কে এর ভ্যালু বসাইতে হবে হচ্ছে 80, এইখানে কে এর ভ্যালু বসাইতে হবে হচ্ছে 80। সো কে এর ভ্যালুটা 80 বসালে বাকি সবকিছু তো এখানে ডেটা দিয়ে দিছে, করে ফেলতে পারবো। ঠিক আছে, এখানে আমাকে একটু মাহফুজ বলো তো, এটা যদি পুরা মানে অর্ধেকটা পানি না থেকে 1/3 পানি থাকতো তখন আমরা কিভাবে সলভ করতাম? মাহফুজ মনে হয় নাই। রিজওয়ান বলতে পারবা যদি 1/3 পানি থাকে তখন কি করতে হবে আমাদের? A/3। হ্যাঁ, তখন এটা হবে 2a/3, কারণ শূন্য মাধ্যমটা হচ্ছে 2/3 হইতো, আর তোমার পানি আলাযুক্ত অংশ হচ্ছে a/3 হইতো, বাকি সবকিছু সেম থাকে। তো এমন কোনো চ্যালেঞ্জ কিছু নাই, যদি এখানে 1/3 থাকে, ম্যাথ কোনো চ্যালেঞ্জ কিছু না। ঠিক আছে, এরপরে যদি এরকম হয় আলাদা তাহলে কি আলাদা হবে? করে আলাদা আলাদা করে মানে আর কি করে তখন যোগ করে দিলে কোনো সমস্যা আছে? আলাদা আলাদা বের করে যোগ করে দিতে পারবা, কোনো সমস্যা নেই। আর এবার আসলে তিনটা মাধ্যম থাকে। তিনটা মাধ্যম আমি বলতেছি। এবার ধরো পানি যদি এরকম ভাবে থাকে যে অর্ধেক আছে, ঠিক আছে, কিন্তু পানি আসলে এরকম ভাবে অর্ধেকে আছে, এরকম ভাবে অর্ধেকে আছে, এই অর্ধেকে পানি আছে, বলো তো তাইলে কি হবে? এবারও হাফ ফিল্ড, বাকি সবকিছু সেম। ডি/2। সিরিজ হ্যাঁ, আর এখানে দুইটা সিরিজে আছে, এটা হচ্ছে মেইন কথা। এখানে দুইটা সিরিজ আছে, সি1 সি2। তাহলে যখন আমরা সি সিস্টেম বের করব, 1/c সিস্টেম ইকুয়াল টু হবে 1/c1 প্লাস 1/c2। সি1 হবে হচ্ছে এ কে এপসাইলন নট বাই ডি/2। এখানে এরিয়া ভাগ হয় নাই, এরিয়া পুরোটাই আছে। এবার যেটা হয়েছে, ভাগ হয়েছে হচ্ছে ডিস্টেন্সটা, ডি/2 করে হয়েছে, এরিয়া কিন্তু দুই দুই সাইডে ফুল রয়েছে। তো এখানে এরিয়া ভাগ হবে না। আর সি2 হবে হচ্ছে, আমরা বলতে পারি এ থাকবে এপসাইলন নট ডিভাইডেড বাই ডি/2, এখানে কোনো কে থাকবে না যেহেতু ভ্যাকিউম আছে। ঠিক আছে স্যার ইয়েস স্যার। স্যার আমরা যে দুইটাকে আলাদা ক্যাপাসিটর ধরতেছি বা তাদের আলাদা ক্যাপাসিটেন্স বের করতেছি, স্যার আমাদের তো ক্যাপাসিটেন্সের সময় স্যার দুই সাইডে আর কি পজিটিভ আর নেগেটিভ থাকা লাগে। তো এই ক্ষেত্রে স্যার মাঝখানের ওই জায়গাটাতে কি পজিটিভ বা নেগেটিভ কিছু আছে? আহ এখানে আসলে জিনিসটা কেমন হয় আমি তোমাদের একটু দেখাই। আহ যখন আসলে তোমরা এখানে পানি রাখো, আসলে একটা পানির দলা ধরলাম, সো পানির দলা যখন রাখো, তুমি এদিকে পজিটিভ রাখছো, তো তখন পানির দলার এই সাইডটা পোলারিটির জন্য নেগেটিভ হয়ে থাকে, আর এই সাইডটা হচ্ছে পজিটিভ হয়ে যায়।
ঠিক আছে, আবার এইদিকে হচ্ছে আমাদের মেইন ক্যাপাসিটরের নেগেটিভ গুলা রয়েছে। সো ওই হিসেবে চিন্তা করলে আসলে তুমি দেখো যে ওই পোলার ধর্মের জন্য আসলে তুমি আসলে পজিটিভ নেগেটিভ লেয়ার পাচ্ছ। ইভেন আমি যে এখানে নেগেটিভ দেখাচ্ছি, এখানে কিন্তু নেগেটিভের পর পর আবার পজিটিভও রয়েছে, আবার এখানে পজিটিভের পাশে কিন্তু নেগেটিভও রয়েছে। সো এই পোলার ধর্মটা আসলে তুমি বলতে পারো যে মানে কি বলে মাল্টিপল প্লেট তৈরি করছে। আসলে মাল্টিপল প্লেট গুলা দিয়ে আমরা হচ্ছে ক্যাপাসিটর হিসেবে চিন্তা করতে পারতেছি। ঠিক আছে, আর এটাকে আর কিভাবে এইভাবে বলা যেতে পারে আর কি। ঠিক আছে, বাট আমরা একটা প্রবলেম দেখাবো যে কিভাবে আসলে পানি প্রবেশ করালে ধারকত্ব বা ক্যাপাসিটেন্স বেড়ে যায়। এটা একটা টু মার্কের কোয়েশ্চেনে আসে যে পানি দিলে কেন ক্যাপাসিটেন্স আসলে বেড়ে যায়। আমরা দেখলাম না কে টাইমস বেড়ে যায়, সি ইজ ইকুয়াল টু এ কে এপসাইলন নট বাই ডি। সো ওয়াটার বা যে কোনো ডাইলেকট্রিক পদার্থ প্রবেশ করাইলে কে এর ভ্যালু যদি গ্রেটার দেন 1 হয়, ওটা ক্যাপাসিটেন্স বেড়ে যায়। সো কেমনে বাড়ে এটা নিয়ে আমরা কথা বলবো, পোলারিটি বাড়লে কিভাবে বাড়ে এটা নিয়ে কথা হবে। এখন আসো যে এখানে যেমন C1 C2 এটা তো আমরা দেখাইলামই, কিন্তু যদি এরকম থাকতো, কেউ আমার একটু বলো তো এটা হইলে কিভাবে করতাম। স্যার সিটের ওখানে কি K2 হবে? C2 এখানে D/2 তো হয়েছে, হ্যাঁ ঠিক আছে, তো ঠিক আছে না, K হবে না একটা? কে তো আসলে C1 এর মধ্যে রয়েছে ভাইয়া, এটা C1 আর এটা C2। দেখো C1 এ কে দিছিলাম। আচ্ছা, এবার আমাকে একটু বলো তো যদি এইভাবে ওয়াটার থাকে তাহলে কিভাবে করব। এইটুকু হচ্ছে A/3, এইটুকু হচ্ছে D/2, এইটুকু হচ্ছে D/2, এইটুকু হচ্ছে A/3। একটু বলো তো এইটার যদি কখনো ক্যাপাসিটেন্স বের করতে বলে, এখানে ওয়াটার রয়েছে, কে অফ ওয়াটার হচ্ছে 80, কে অফ ওয়াটার হচ্ছে 80। বলো তো এইটার ইকুইভ্যালেন্ট ক্যাপাসিটেন্স বা তুল্য ধারকত্ব যদি বের করতে বলে, এটার ছবিটা কেমন হবে দেখতে, এনিওয়ান? দুটো প্যারালাল, সাথে তারপর দুটো প্যারালাল আছে এরকম? প্যারালাল এখানে টোটাল কয়টা ধারক ধরতে হবে কে বলতে হবে, কয়টা ক্যাপাসিটর ধরতে হবে। চারটা। স্যার পাঁচটা। 5টা। হ্যাঁ, তিনটা। তিনটা। টোটাল 5টা, উপরে 2টা সিরিজ, নিচে 2টা সিরিজ, আর মাঝখানে একটা ওদের সাথে প্যারালাল রয়েছে। দেখো এইরকম হওয়া উচিত। দেখো তো সবাই বুঝো কিনা। হ্যাঁ, আমরা কি এটা ফার্স্টে হচ্ছে ওই যে মাত্র যেটা করলাম হাফ ফিল্ড, এভাবে ফার্স্টে দুইটা আলাদা ধরলাম, তারপর এটা হচ্ছে 1/3 ফিল্ড আর এটা 2/3 ভ্যাকিউম, এভাবে করতে পারতাম না? হ্যাঁ, এইটারই আরেকটা ওয়েও আমি তোমাদেরকে দেখাচ্ছি। আরেকটা ওয়ে ক্যান বি এরকম, এটাও বোধহয় সেম রেজাল্টই দিবে। দেখো এই পুরাটাকে একটা, নিচে একটা, এই দুটো আঁকছো, তার সাথে সিরিজে আছে এখানকার 2টা। তো তুমি 4টা দিয়েও করতে পারো, যে এটা একটা, এটা একটা, এটা একটা, এটা একটা, এইভাবে করেও তুমি করতে পারো, সেম রেজাল্টই আসবে। ঠিক আছে, বাট আমি এভাবে করতে পছন্দ করতেছি, কারণ তুমি যখন এইটা একটা এটা একটা করবা, তখন এখানে নিতে হবে 2A/3 D/2, এটার জন্য নিতে হবে A/3 D/2। সো করতে পারবে, এমন না করতে পারবে না, এটাও তোমার ইজি। তাহলে আমরা বলতেছি হচ্ছে জিনিসটাকে এইভাবে ভাগ করে নিছি, এটা C1, সরি এটা হচ্ছে আমাদের কি রে ভাই, এটা C1, এটা C2 ধরছি, এটা হচ্ছে আমাদের C3 পুরাটা। ঠিক আছে, আর এটা হচ্ছে C4, এটা C5 ধরছি। সো এটা C1 C2, এটা C3, এটা C4, এটা C5। সো এইভাবে না করে ওইভাবে করতে পারো, কোনো সমস্যা নেই। আচ্ছা বলো তো এখানে C1 এর ফর্মুলাটা কি হবে দেখি, আমি একটু জিজ্ঞেস করি কে কয়জন মানে ঠিক মতো বুঝলো। আফিয়া ইবনাত কি আসো ক্লাসে, বলো তো C1 এর ফর্মুলাটা কি হওয়া উচিত। জি স্যার। C1 হচ্ছে এই যে এই অংশটুকু, এই যে এই অংশটুকু, এটা কি হওয়া উচিত বলো। এরিয়া নিব হচ্ছে 1/3 A/3, যেহেতু এটা ভ্যাকিউম তাহলে এটা কি হবে এপসাইলন নট, আর এটা কতটুকু ডিস্টেন্সে আছে D/2 তে আছে। ঠিক আছে, সো এটা হয়ে গেল।
তো এটা হচ্ছে C1। C3 কে বলতে পারবে? C3 একটু আমরিন বলো তো কি হবে C3? অথবা এনা? স্যার স্যার এরিয়া বলুন। এ এপসাইলন থ্রি কি স্যার ডি হাফ বাই পার্টটা ডি। নাকি স্যার? এটা নিতে হবে A/3 এপসাইলন নট, কিন্তু ডি পুরাটা নিতে হবে। দেখো তো বুঝো কিনা তাহকিক। C3 জন্য পুরো ডিটাই নিতে হবে, ঠিক আছে, কিন্তু এরিয়া 1/3 নিতে হবে, ঠিক আছে। ঠিক একইভাবে আমার মনে হয় বাকিগুলা তোমরা পারবা, ঠিক আছে। C4 কি হবে, C5 কি হবে, আহামরি কঠিন কঠিন কিছু না, বাট এই ধরনের ম্যাথ। ইয়েস ভাইয়া। এরিয়া কি স্যার ওই C1 আর C2 যে মাঝখানের লাইনটা ওইটুকু কি A/3 নাকি স্যার C1 C2 এরিয়া মিলে A/3? না, এইটুকু A/3, শুধু ওয়াটার রয়েছে A/3 তে। এখন ওয়াটারের পাশে তো একটা এয়ারের টাইপেরও জিনিস রয়েছে, মানে ভ্যাকুয়াম টাইপেরও জিনিস রয়েছে। এটা অবশ্যই ওইটার করেসপন্ডিং পাশেরটা A/3 হবে। নিচ বরাবর একটা অংশ আছে, ওইটা A/3, কারণ উপরে A/3 নিচে A/3 চলে গেলে মাঝখানের অংশটুকু অবশ্যই A/3 হইতে হবে, তাই না? স্যার কি তাহলে স্যার ডাইরেক্ট ওয়ানের জন্য কনস্ট্যান্ট? A/6 হবে না নাকি? কোনটা A/6 হবে? না, স্যার এরিয়া। C1 এর জন্য না, স্যার। একটা জিনিস খেয়াল রাখো, এরিয়া কিন্তু এইটা আর এইটা দুইটারই এরিয়া এ হয়, যে কোনো একটা নিয়ে আমরা। তো তুমি একটু চিন্তা করো তাহলে, এটার A/3 হচ্ছে গেছে এখানে, এটার A/3 গেছে এখানে, তাহলে মাঝখানে A/3 হইতে হবে না? A/6 ও কোনো আচ্ছা জায়গায়, স্যার 2D স্যার, আমি স্যার 1D মানে ভাইবো না যে দুইটা এ মিলে টোটাল এ হয়। দুইটা প্লেটেই এরিয়া এ করেই হয়, আমরা যে কোনো একটা নিই, ঠিক আছে। ওকে, আমার মনে হয় তোমরা এটা বুঝতেছো। তোমরা একটু বাসায় চিন্তা করো তো, যে যদি কোনো কারণে ক্যাপাসিটরের মাঝখানে পানি এইভাবে থাকে, কোনাকুনি আর জটিল কইলেন না। ক্যাপাসিটরের মাঝখানে যদি পানি এভাবে থাকে, তাহলে কি হবে? এটা একটু বাসার চিন্তা, হোম থিঙ্কিং। চ্যাট জিপিটিরও জিজ্ঞেস করতে পারো, হোম থিঙ্কিং, ঠিক আছে এটা।